একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি, যেখানে বেদ উপনিষদ রচনা হয়েছিল, যেখানে মহাকাব্য রচিত হয়েছিল, যেখানে বুদ্ধ, মহাবীর আর সম্রাট অশোকের মতো মহান চিন্তাবিদ জন্ম নিয়েছিলেন। এই হলো ভারত, একটি দেশ যার ইতিহাস একই সঙ্গে মহিমান্বিত, রক্তাক্ত ও নাটকীয়। আজ আমরা দেখব ভারতের হাজার বছরের গল্প, সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার হওয়ার যাত্রা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন মিশরের পিরামিডের পাথর কেবল খোদাই হচ্ছিল, মেসোপটেমিয়ায় সভ্যতার আলো জ্বলে উঠছিল, তখন ভারতবর্ষে জন্ম নিচ্ছিল আরেকটি বিস্ময়কর নগর সভ্যতা। এ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা, যা ইতিহাসবিদদের কাছে পরিচিত হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা নামে। মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও পরিকল্পিত শহরগুলোর জন্ম হয়েছিল এই উপত্যকায়। ১৯২০ সালে পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলে খনন কার্যে প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পান এক অজানা সভ্যতার ধ্বংসাবশেষ। নাম দেওয়া হয় হরপ্পা ও মহেঞ্জোদারো। কিছুদিনের মধ্যেই বোঝা গেল এটি কেবল দুটি শহর নয়, একটি বিস্তৃত সভ্যতার নিদর্শন। প্রায় ১২ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সভ্যতা আধুনিক পাকিস্তান, পশ্চিম ভারত ও আফগানিস্তানের কিছু অংশে ছড়িয়েছিল। এটি এতটাই বৃহৎ যে একে বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম শহর ভিত্তিক সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারো শুধু শহর নয়, এ ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত নগর। শহরগুলো ছিল গ্রিড আকারে সাজানো, রাস্তা আজকের আধুনিক শহরের মতো সোজাসুজি কাটা। প্রতিটি ঘর ছিল পাকা ইট দিয়ে তৈরি, বহু ঘরে একাধিক কক্ষ, উঠোন ও সিঁড়ি। ড্রেনেজ সিস্টেম এতটাই উন্নত ছিল যে প্রতিটি বাড়ির ময়লা পানি আলাদা নালার মাধ্যমে প্রধান নর্দমায় চলে যেত। মহেঞ্জোদারোতে পাওয়া যায় গ্রিট বাথ, একটি বিশাল জনস্নানাগার, যা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন ইউরোপে মানুষ এখনও গুহাবাসী, তখন সিন্ধু উপত্যকার মানুষ জানত পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সুসংগঠিত নগর জীবনের রহস্য। সিন্ধু সভ্যতার মানুষের জীবনের মূল ভিত্তি ছিল কৃষি। তারা গম, যব, খেসারি, তিল, তুলা এবং চাল চাষ করত। ষাঁড়, মহিষ, উট ব্যবহার করত কৃষিকাজে। বিশেষত্ব ছিল তুলা উৎপাদনে। ইতিহাসে প্রথম তুলনামূলক আধুনিক কাপড়ের ব্যবহার শুরু হয়েছিল এই সভ্যতায়। তারা কেবল কৃষক ছিল না, ছিল দক্ষ বণিকও। মেসোপটেমিয়ার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ মেলে। সোনার অলংকার, মূল্যবান পাথর, পুঁতির হার ও ধাতব সামগ্রী তাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। শিলমোহরের মাধ্যমে পণ্য শনাক্ত করা হতো, যা আজও প্রত্নতত্ত্ববিদদের কাছে বিস্ময়ের বিষয়। সিন্ধু সভ্যতার মানুষের বিশ্বাস জটিল ছিল। তারা প্রকৃতি পূজক ছিল বলে ধারণা করা হয়। মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, যা উর্বরতার প্রতীক। পশু পূজা প্রচলিত ছিল, বিশেষ করে ষাঁড় বা নন্দীর প্রতীক বহুবার এসেছে। কিছু প্রত্নবস্তু দেখে গবেষকরা বলেন সম্ভবত এখানে শিবলিঙ্গ ও যোগাসন প্রথার সূচনা ঘটেছিল। তাদের শিল্প ছিল অসাধারণ। ব্রোঞ্জের নৃত্যেরতা কন্যা ভাস্কর্যটি এখনও মানব শিল্পের অনন্য নিদর্শন। সোনার গহনা, পুঁতির মালা, মাটির পুতুল সবই এক উচ্চমানের কারুশিল্পের সাক্ষ্য বহন করে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য তাদের লিপি। প্রায় ৪০০ প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। তাই তাদের সাহিত্য, ধর্মীয় বই বা রাজনৈতিক নথি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না। হয়তো একদিন এই লিপির রহস্য উন্মোচিত হলে আমরা আরও গভীরভাবে জানতে পারব সিন্ধুর মানুষ কিভাবে ভাবত, লিখত আর স্বপ্ন দেখত। প্রশ্ন জাগে, এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হলো? গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ দেখান। নদীর গতিপথ পরিবর্তন, বিশেষ করে ঘগ্ঘর হকরা নদীর শুকিয়ে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প বা বন্যা, বাণিজ্যের পতন, মেসোপটেমিয়ার সাথে যোগাযোগ কমে যাওয়া, কিংবা আর্য আক্রমণ, যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। যে কারণেই হোক, খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে ধীরে ধীরে হরপ্পা ও মহেঞ্জোদারো শহরগুলো পরিত্যক্ত হয়ে যায়। যদিও সভ্যতা হারিয়ে গেছে, কিন্তু তার ছাপ এখনও টিকে আছে। আজও ভারতীয় গ্রামগুলোতে দেখা যায় কৃষির পদ্ধতিতে সেই প্রাচীন ধারার ছায়া, গহনা ও অলংকারে তাদের শিল্পরীতি।
এমনকি স্নানাগার ও পরিষ্কার পরিচ্ছন্নতার সংস্কৃতি ভারতীয় জীবনধারার অঙ্গ হয়ে আছে। সিন্ধু সভ্যতা শুধু প্রাচীন ভারতের প্রথম অধ্যায় নয়, এ এক চিরন্তন উত্তরাধিকার যা ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড গড়ে তুলেছিল। যেখান থেকে শুরু হলো এক মহান যাত্রা, ভারত সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার। সিন্ধু সভ্যতার মহিমা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করলে ভারতীয় উপমহাদেশে ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। এই অধ্যায়ের নাম বৈদিক যুগ। মানব ইতিহাসে এটি শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়কাল। কারণ এই যুগে ভারতীয় সংস্কৃতি, ধর্ম, দর্শন, ভাষা এবং সামাজিক কাঠামোর ভিত্তি রচিত হয়। কিন্তু এই গল্প শুধু একটি নতুন সভ্যতার জন্মের নয়, বরং আর্যদের আগমন, তাদের সংস্কৃতি, তাদের সঙ্গে স্থানীয়দের মেলবন্ধন এবং একটি নতুন সমাজ রাজনীতির রূপ গঠনের কাহিনী। আজ আমরা প্রবেশ করব সেই অতীতের ভেতরে, যেখানে পুরোহিতদের মন্ত্রধ্বনি, যজ্ঞের আগুন, বেদের স্রোত আর বৈদিক জীবনের ছাপ অমলিন হয়ে আছে। সিন্ধু সভ্যতার পতনের পর প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতীয় উপমহাদেশের নতুন এক জনগোষ্ঠীর আগমন ঘটে। এরা নিজেদের পরিচয় দিত আর্য নামে, যার অর্থ শ্রেষ্ঠ বা উচ্চবর্ণ। ইতিহাসবিদরা মনে করেন আর্যরা মূলত মধ্য এশিয়া বা ইরান, আফগানিস্তান অঞ্চলের যাযাবর জনগোষ্ঠী থেকে এসেছিল। তারা ঘোড়াসমার, যুদ্ধকুশলী এবং পশুপালনে অভ্যস্ত ছিল। এদের হাতে ছিল রথ, যা তখনকার ভারতের মানুষের কাছে একেবারেই নতুন ছিল। আর্যদের ভাষা ছিল সংস্কৃতের প্রাচীন রূপ, যা পরে ভারতীয় সাহিত্যের এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে। আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে ভারতীয় সমাজে শুরু হয় এক বৃহৎ সাংস্কৃতিক পরিবর্তন। আর্যরা ভারতীয় সভ্যতাকে যে উপহার দিয়েছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেদ। বেদ শব্দের অর্থ জ্ঞান। 4টি প্রধান বেদ হল ঋগ্বেদ, দেবতাদের স্তোত্র সংগ্রহ, প্রাচীনতম; যজুর্বেদ, যজ্ঞবিধি ও আচার; সামবেদ, সঙ্গীত ও সুরের মাধ্যমে উপাসনা; অথর্ববেদ, মন্ত্র, জাদুবিদ্যা ও চিকিৎসাবিদ্যা। এই বেদগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এগুলো হলো সেই সময়কার সমাজ জীবনের প্রতিফলন। কৃষি, পশুপালন, যুদ্ধনীতি, চিকিৎসা, নীতিনৈতিকতা সবকিছুই এর মধ্যে উঠে এসেছে। বৈদিক যুগের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিল যজ্ঞ। আর্যরা বিশ্বাস করত দেবতাদের সন্তুষ্ট করার মাধ্যমে জীবন সমৃদ্ধ ও সুরক্ষিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতারা ছিলেন ইন্দ্র, বজ্র ও যুদ্ধের দেবতা, যিনি আর্যদের প্রধান রক্ষক; অগ্নি, অগ্নিদেব, যিনি দেবতাদের কাছে মানুষের বার্তা পৌঁছে দিতেন; সূর্য, আলো ও জীবনের প্রতীক; বরুণ, আকাশ ও নৈতিকতার দেবতা। এই সময়কার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃতি কেন্দ্রিক। বজ্রপাত, বৃষ্টি, সূর্যোদয় সবকিছুর পেছনে তারা দেবশক্তিকে দেখত। বৈদিক যুগের মানুষ প্রধানত গ্রামে বাস করত। কৃষি, পশুপালন এবং বাণিজ্যের ওপর নির্ভর করেই তাদের জীবন চলত। পরিবার ও সমাজ ছিল পিতৃতান্ত্রিক। বংশের প্রধান ছিলেন পুরুষ, যিনি কুলপতি নামে পরিচিত ছিলেন। নারী সমাজে সম্মানিত হলেও ধীরে ধীরে তাদের অবস্থান গৃহকেন্দ্রিক হয়ে যায়। বৈদিক যুগে শুরু হয় বর্ণ ব্যবস্থার বীজ। প্রথমে এটি পেশাভিত্তিক ছিল। ব্রাহ্মণ, পুরোহিত, শিক্ষক; ক্ষত্রিয়, যোদ্ধা ও শাসক; বৈশ্য, কৃষক ও ব্যবসায়ী; শূদ্র, শ্রমজীবী জনগোষ্ঠী। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা কঠোর হতে থাকে এবং জন্মভিত্তিক রূপ নেয়, যা ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলে। বৈদিক যুগে সঙ্গীত ও কবিতা ছিল জীবনের অঙ্গ। সামবেদ ছিল সুরের ভাণ্ডার। যজ্ঞে গাওয়া হতো স্তোত্র, যা মানুষের মনে আনন্দ ও ভক্তি জাগাত। কবিতার ভাষা ছিল ছন্দময় সংস্কৃত, যা পরে মহাকাব্য রামায়ণ ও মহাভারতের ভিত্তি তৈরি করে। আর্যবীর জীবনধারা ছিল যুদ্ধকেন্দ্রিক। তাদের কাছে রথ, ধনুকবাণ ও তলোয়ার ছিল প্রধান অস্ত্র। ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল, যেগুলোর নেতৃত্ব দিতেন রাজা। রাজারা ছিলেন নির্বাচিত, কিন্তু ধীরে ধীরে বংশানুক্রমিক শাসন চালু হয়। বৈদিক রাজনীতি ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক কাঠামো গড়ে তোলে। আর্যরা ভেষজ উদ্ভিদের ব্যবহার জানত। অথর্ববেদে উল্লেখ আছে অনেক ঔষধি উদ্ভিদ ও তাদের ব্যবহার। জ্যোতির্বিদ্যা ও গণিতেরও প্রাথমিক ধারণা ছিল। বৈদিক যুগ শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ ছিল না, এখানে জন্ম নেয় দর্শন ও নৈতিকতার মূল বীজ।
মানুষ বুঝতে শুরু করে জন্ম মৃত্যুর রহস্য, কর্মফল, পুনর্জন্ম ইত্যাদি ধারণা গড়ে উঠতে থাকে। এই যুগ থেকেই হিন্দু দর্শনের মূল শিকড় প্রতিষ্ঠিত হয়। আর্যরা একেবারেই নতুন কিছু নিয়ে আসেনি। তারা সিন্ধু সভ্যতার স্থানীয় জনগণের সঙ্গে মিশে এক নতুন সংস্কৃতি তৈরি করে। স্থানীয়দের আকৃষি অভ্যাস, পোশাক, খাবার, আচার অনুষ্ঠান আর্যরা গ্রহণ করে। এর ফলে ভারতীয় সভ্যতা হয় আর্য ও অনার্য সংস্কৃতির মেলবন্ধন। বৈদিক যুগ ইতিহাসের আত্মা। এই যুগেই জন্ম নেয় বর্ণ ব্যবস্থা, ধর্মীয় আচার, দর্শন, সঙ্গীত ও সাহিত্যের ভিত্তি। আর্যদের আগমন শুধু নতুন মানুষের আনেনি, বরং একটি সম্পূর্ণ নতুন সভ্যতার জন্ম দিয়েছিল। বৈদিক যুগের পরে যখন ভারত বিভক্ত ছিল অসংখ্য জনপদে, যুদ্ধ, ক্ষমতার ষড়যন্ত্রে জর্জরিত, তখনই জন্ম নিচ্ছিল এক নতুন ভারতের স্বপ্ন। মহাজনপদের উত্থান, মগধের শক্তি, চাণক্যের মেধা, মৌর্য সাম্রাজ্যের বিস্তার, আর সেই সাম্রাজ্যের বুকে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, কলিঙ্গ। এই যুদ্ধ শুধু মানুষের জীবন নেয়নি, এই যুদ্ধ বদলে দিয়েছে একজন সম্রাটের আত্মা। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে একজন রক্তপিপাসু বিজেতা পরিণত হয়েছিলেন অশোক মহানে, কিভাবে ভারত দেখেছিল তার প্রথম সোনালী যুগ। এটি শুধু এক সম্রাটের গল্প নয়, এটি একটি সভ্যতার আত্মজাগরণের ইতিহাস। একসময় এই ভূমি পরিচিত ছিল শুধুই ঋষি মুনি, যজ্ঞ এবং বৈদিক মন্ত্রের জন্য। কিন্তু বৈদিক যুগের অবসানের পর ভারত ধীরে ধীরে বদলাতে থাকে। এখন এটি আর শুধু আধ্যাত্মিক সাধনার দেশ ছিল না, এটি রূপ নিচ্ছিল এক নতুন রাজনৈতিক বাস্তবতায়। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, কৃষিতে উন্নতি, বিশেষ করে লৌহ সহায়ক কৃষি সরঞ্জাম ব্যবহার, এবং নদীর তীরবর্তী বাণিজ্য কেন্দ্রের উত্থান নতুন সুযোগ তৈরি করেছিল। এই প্রেক্ষাপটে জন্ম নেয় ছোট ছোট জনপদ, যা শুধু বসতি নয়, বরং রাজনৈতিক ক্ষমতা, প্রশাসন ও সামরিক শক্তির কেন্দ্র। ধীরে ধীরে এই জনপদগুলো শক্তিশালী হতে থাকে, সেনাবাহিনী গড়ে ওঠে, রাজধানী স্থাপন হয়, কর আদায় শুরু হয়। এভাবে এগুলো রূপ নেয় মহাজনপদে, যা ভারতের প্রথম রাজনৈতিক একতা ও সংঘর্ষের ভিত্তি স্থাপন করে। প্রতিটি রাজ্য একটি ঘুঁটি, প্রতিটি শাসক একজন খেলোয়াড়। কোথাও কূটনীতি, কোথাও যুদ্ধ, কোথাও বিবাহ বা জোটের মাধ্যমে ক্ষমতা অর্জন। সবাই লড়ছে ক্ষমতার জন্য, সম্পদের জন্য, অধিকারের জন্য। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে জন্ম নেয় ভারতের প্রথম শক্তিশালী সাম্রাজ্য, যার নাম ধীরে ধীরে ইতিহাসে হবে মগধ। এটি কেবল রাজ্যের উত্থান নয়, এটি ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রথম বড় ধাপ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে চতুর্থ শতক পর্যন্ত ভারতবর্ষে প্রায় 16টি মহাজনপদ গড়ে ওঠে। মহাজনপদগুলো ছিল মগধ, কোশল, অবন্তী, বৎস, কুরু, পাঞ্চাল, অঙ্গ, মল্ল, বজ্জী, গান্ধার, অন্যান্য ছোট রাজ্য। প্রতিটি মহাজনপদে ছিল সুসংগঠিত প্রশাসন, কর আদায়ের ব্যবস্থা, সেনাবাহিনী, রাজধানী কেন্দ্রিক শাসন। তবে এই 16টির মধ্যে ধীরে ধীরে অন্যতম শক্তিশালী হয়ে ওঠে মগধ। মগধ কেন সবচেয়ে শক্তিশালী হলো? এর পেছনে ছিল 4টি মূল কারণ। 1. ভৌগোলিক সুবিধা। গঙ্গা, সোন ও চম্পা নদীর তীরবর্তী সমভূমি, যেখানে কৃষি ও যোগাযোগ সহজে সম্ভব। 2. প্রাকৃতিক সম্পদ। মগধে প্রচুর লোহা ও খনিজ সম্পদ ছিল, যা অস্ত্র ও কৃষিকাজে সহায়ক। 3. শক্তিশালী শাসক ও প্রশাসন। বিম্বিসার ও অজাতশত্রুর মতো শাসকরা রাজ্যকে সুসংগঠিত রাখেন। 4. কূটনীতি ও যুদ্ধনীতি। বিবাহ জোট, মিত্রশক্তি, গুপ্তচর ব্যবস্থা এবং প্রয়োজন মতো যুদ্ধ, সব মিলিয়ে মগধ এক শক্তিশালী সাম্রাজ্য হিসাবে বিকশিত হয়। মহাজনপদগুলোর মধ্যে লড়াই চলছিল, কেউ সীমান্ত সম্প্রসারণের জন্য, কেউ বাণিজ্য ও সম্পদের জন্য। কিন্তু মগধ ধীরে ধীরে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্রে পরিণত হয়। মগধ শুধু শক্তিশালী ছিল না, এটি ভারতের প্রথম বড় রাজনৈতিক একতার কেন্দ্র হয়ে উঠেছিল। এভাবেই মগধের শক্তি ধীরে ধীরে ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের জন্মের বীজ বপন করে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী। ভারতীয় উপমহাদেশে তখন ধর্মীয়, সামাজিক ও দার্শনিক চিন্তাধারার এক অভূতপূর্ব জোয়ার বইছে। বৈদিক ধর্মের আচার অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার প্রভাবে সমাজ যখন বিভক্ত, তখন 2টি মহান ধর্মের উত্থান ঘটে, যা মানুষের জীবন ও চিন্তাধারাকে
চিরতরে বদলে দেয়। এই গল্প শান্তি, অহিংসা এবং সমতার এক নতুন আলোর সন্ধান। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশ ছিল এক বৈচিত্র্যময় ও গতিশীল সভ্যতার কেন্দ্র। মগধ, কোশল, বৈশালী, অঙ্গ এই 16টি মহাজনপদ ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র। গঙ্গার উর্বর উপত্যকায় কৃষি ও বাণিজ্যের সমৃদ্ধি সমাজে নতুন শ্রেণী তৈরি করেছিল, যারা বৈদিক ধর্মের জটিল আচার অনুষ্ঠান ও ব্রাহ্মণদের প্রাধান্যের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে। বৈদিক ধর্ম তখন সমাজের প্রধান ধর্মীয় কাঠামো। যজ্ঞ, মন্ত্র ও দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ ছিল ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু এই যজ্ঞগুলো ছিল ব্যয়বহুল ও জটিল, যা শুধু ধনী ও উচ্চবর্ণের জন্যই সুলভ ছিল। জাতিভেদ প্রথা সমাজকে 4টি প্রধান বর্ণে বিভক্ত করেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই ব্যবস্থা সমাজে গভীর বৈষম্য সৃষ্টি করেছিল। নিম্নবর্ণের মানুষ এবং নারীরা প্রায়শই ধর্মীয় ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন। এই অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন চিন্তাধারার জন্ম হয়, যা বৌদ্ধ ও জৈন ধর্মের ভিত্তি হয়ে ওঠে। লুম্বিনীতে শাক্য বংশের রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 563 সালের দিকে। তার জীবন ছিল বিলাসিতায় পরিপূর্ণ, রাজপ্রাসাদ, সম্পদ এবং সুখ। কিন্তু জীবনের গভীর প্রশ্ন তাকে উদ্বিগ্ন করে। একদিন তিনি 4টি দৃশ্যের মুখোমুখি হন: একজন বৃদ্ধ, একজন রোগী, একটি মৃতদেহ এবং একজন তপস্বী। এই দৃশ্যগুলো তার মনে জীবনের ক্ষণস্থায়িত্ব ও দুঃখের প্রকৃতি নিয়ে প্রশ্ন জাগায়। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। তিনি কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে সত্যের সন্ধান করেন। বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেন এবং হয়ে ওঠেন গৌতম বুদ্ধ, জ্ঞানী। তার শিক্ষার মূল ছিল চতুরার্য সত্য: 1. জীবনে দুঃখ আছে। 2. দুঃখের কারণ হল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। 3. দুঃখ থেকে মুক্তি সম্ভব। 4. মুক্তির পথ হল অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধ জাতিভেদ প্রথার বিরুদ্ধে কথা বলেন। তিনি শিখিয়েছিলেন যে মানুষের মূল্য তার জন্মে নয়, তার কর্মে। সারনাথে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন, যেখানে তার 5 শিষ্যের কাছে তিনি চতুরার্য সত্য প্রচার করেন। এই ঘটনা বৌদ্ধ ধর্মের প্রথম প্রচার হিসেবে চিহ্নিত হয়। বুদ্ধের শিক্ষা দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেন, যেখানে নারী পুরুষ, ধনী গরিব সবাই যোগ দিতে পারত। ভিক্ষু ও ভিক্ষুণী সংঘ সমাজের সমতার এক নতুন মডেল হয়ে ওঠে। একই সময়ে বৈশালীর ক্ষত্রিয় পরিবারে জন্ম নেন বর্ধমান মহাবীর, খ্রিস্টপূর্ব 599 সালের দিকে। তিনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং 12 বছরের কঠোর তপস্যার পর কৈবল্য বা পরম জ্ঞান লাভ করেন। জৈন ধর্মের মূল দর্শন হল পঞ্চ মহাব্রত: 1. অহিংসা, কোনো প্রাণীর প্রতি হিংসা না করা। 2. সত্য, সবসময় সত্য কথা বলা। 3. অচৌর্য, চুরি না করা। 4. ব্রহ্মচর্য, যৌন সংযম পালন। 5. অপরিগ্রহ, সম্পত্তির প্রতি মোহ ত্যাগ করা। মহাবীর শিখিয়েছিলেন যে প্রতিটি জীবের আত্মা আছে, এমনকি গাছপালা ও অণুজীবেরও। তাই অহিংসা জৈন ধর্মের কেন্দ্রীয় নীতি। জৈন সন্ন্যাসীরা কঠোর জীবনযাপন করেন। তারা মুখে কাপড় বেঁধে হাঁটেন, যাতে কোনো কীটপতঙ্গ শ্বাসের সাথে মুখে না ঢোকে, এবং মাটি ঝেড়ে হাঁটেন, যাতে কোনো প্রাণী পিষ্ট না হয়। জৈন ধর্ম ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এর নৈতিক শিক্ষা ব্যবসায়ীদের সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপনে অনুপ্রাণিত করে। জৈনরা শিক্ষা, শিল্প ও স্থাপত্যে অসাধারণ অবদান রাখে, যার নিদর্শন আজও মন্দিরগুলোতে দেখা যায়। মহাজনপদগুলোর দীর্ঘ সংঘর্ষের পর ভারতের রাজনৈতিক মানচিত্রে এক শক্তি নিঃশব্দে
কিন্তু দৃঢ়ভাবে উঠে আসে মগধ। আর এই মগধেই ক্ষমতায় আসে এক নতুন বংশ, নন্দবংশ। নন্দবংশ ছিল তাদের সময়ের সবচেয়ে ধনী রাজবংশ। রাজকোষ উপচে পড়ছিল স্বর্ণে, সেনাবাহিনী ছিল বিশাল, হাজার হাজার পদাতিক, অশ্বারোহী ও রথ। গ্রিক ঐতিহাসিকদের বর্ণনায় নন্দদের সেনাশক্তি ছিল এতটাই ভয়ঙ্কর যে বিদেশি শক্তিরাও সরাসরি আক্রমণ করতে সাহস পায়নি। কিন্তু শক্তি আর সম্পদই একজন শাসককে মহান করে না। নন্দ শাসন ছিল কঠোর কর ব্যবস্থায় জর্জরিত, সাধারণ মানুষের ওপর অত্যাচারী এবং শাসক প্রজার মাঝে দূরত্বপূর্ণ। এই কারণেই নন্দবংশ ছিল জনগণের কাছে অপ্রিয়। রাজ্যের ভিতরে জমে উঠছিল ক্ষোভ, বাইরে ছিল বিশাল শক্তির মুখোশ। এই অস্থির সময়েই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক অসাধারণ মস্তিষ্ক, চাণক্য, যিনি পরিচিত কৌটিল্য নামেও। চাণক্য ছিলেন দার্শনিক, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং কঠোর বাস্তববাদী চিন্তাবিদ। তার লেখা গ্রন্থ অর্থশাস্ত্র, এটি ছিল কেবল একটি বই নয়, এটি ছিল রাষ্ট্র পরিচালনার পূর্ণ নির্দেশিকা। চাণক্য বিশ্বাস করতেন রাষ্ট্রই সর্বোচ্চ, রাষ্ট্রের স্বার্থ নৈতিকতার ঊর্ধ্বে। তার মতে শাসকের প্রধান দায়িত্ব রাষ্ট্র রক্ষা, প্রয়োজনে কূটনীতি, ছলনা, এমনকি কঠোরতা গ্রহণযোগ্য। তিনি বাস্তবতা বুঝতেন, আদর্শ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে শক্তি, বুদ্ধি ও কৌশলে। নন্দদের অত্যাচারী শাসন আর চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধি, এই দুই শক্তির সংঘর্ষই ইতিহাসে তৈরি করতে যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিবর্তন। কারণ চাণক্য শুধু তত্ত্বে বিশ্বাসী ছিলেন না, তিনি চাইতেন এক নতুন শাসক যিনি ভারতকে একত্রিত করতে পারবেন। আর সেই শাসকের সন্ধানেই চাণক্যের পথ চলা শুরু। ইতিহাস কখনো কখনো একজন মানুষকে বেছে নেয় একটি যুগ বদলে দেওয়ার জন্য। মগধে যখন নন্দবংশের শাসনে অসন্তোষ জমে উঠেছে, ঠিক তখনই চাণক্যের দৃষ্টিতে পড়েন এক তরুণ, চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কোনো রাজপরিবারের শক্ত উত্তরাধিকারী ছিলেন না, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ নেতৃত্ব, দৃঢ় সংকল্প এবং সাম্রাজ্য গড়ার স্বপ্ন। চাণক্য তার মধ্যে দেখেছিলেন ভারতকে একত্রিত করার যোগ্যতা। গুরু ও শিষ্যের এই যুগলবন্দি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক জোটে পরিণত হয়। একদিকে চাণক্যের কূটনীতি ও পরিকল্পনা, অন্যদিকে চন্দ্রগুপ্তের সাহস ও সামরিক নেতৃত্ব। চাণক্যের পরিকল্পনায় ধীরে ধীরে নন্দবংশের ভিত নড়িয়ে দেওয়া হয়। অভ্যন্তরীণ বিদ্রোহ, সেনাবাহিনীর বিভাজন, অর্থনৈতিক দুর্বলতা। অবশেষে নন্দবংশ উৎখাত হয়। চন্দ্রগুপ্ত বসেন মগধের সিংহাসনে। খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে উদিত হয় এক নতুন শক্তি, মৌর্য সাম্রাজ্য। কিন্তু চন্দ্রগুপ্তের সামনে চ্যালেঞ্জ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উত্তর পশ্চিম সীমান্তে তখন গ্রিক শাসক সেলিউকাস নিকেটর, আলেকজান্ডারের উত্তরাধিকারী। গ্রিক শক্তি ভারত দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু এই যুদ্ধে চন্দ্রগুপ্ত প্রমাণ করেন ইতিহাসে ভারত আর দুর্বল নয়। তিনি সেলিউকাস নিকেটরকে পরাজিত করেন এবং একটি ঐতিহাসিক সন্ধি স্বাক্ষরিত হয়। এর ফলে আফগানিস্তান থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল মৌর্যদের হাতে আসে। গ্রিকরা ভারতীয় শক্তিকে স্বীকৃতি দেয়। ভারতের প্রথম বৃহৎ, কেন্দ্রীয়ভাবে শাসিত ঐক্যবদ্ধ সাম্রাজ্য। আফগানিস্তান থেকে বাংলা, হিমালয় থেকে দাক্ষিণাত্য, ভারত প্রথমবার অনুভব করে একক রাজনৈতিক পরিচয়। চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি এবং বিন্দুসারের পুত্র অশোক জন্মেছিলেন ক্ষমতার কেন্দ্রেই। কিন্তু মৌর্য সাম্রাজ্যের সিংহাসন কখনোই উত্তরাধিকারের দানে মেলে না। এখানে রাজা হতে হলে প্রমাণ করতে হয় কে সবচেয়ে শক্তিশালী। বিন্দুসারের মৃত্যুর পর মৌর্য দরবারে শুরু হয় নীরব কিন্তু ভয়ঙ্কর এক যুদ্ধ। এ যুদ্ধ সীমান্তে নয়, রাজপ্রাসাদের ভেতর। ভাই বনাম ভাই, সন্দেহ বনাম বিশ্বাস, ক্ষমতা বনাম মানবতা। অশোক জানতেন দয়া এখানে দুর্বলতা। তিনি বেছে নেন নির্মম বাস্তবতা।
ক্ষমতার পথে যে দাঁড়ায় সে শত্রু, সে আত্মীয় হলেও ইতিহাস বলে এই পথে রক্ত ঝরেছিল, অনেক রক্ত। এই সময়ের অশোক কোনো সাধু নন, তিনি ছিলেন কঠোর, হিসেবী এবং ভয়ঙ্করভাবে বাস্তববাদী। তার বিশ্বাস ছিল স্পষ্ট, শক্তি ছাড়া সাম্রাজ্য টিকে না। অবশেষে সব প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়। মৌর্য সিংহাসনে বসেন সম্রাট অশোক, কিন্তু এই সিংহাসন ফুলে সাজানো ছিল না। এটি দাঁড়িয়েছিল রক্ত, ভয় আর নীরব চিৎকারের ওপর। ক্ষমতা পেয়ে অশোক থামেননি। তার চোখে তখন সাম্রাজ্যের বিস্তার, সীমান্তের বাইরে আরও ভূমি, আরও শক্তি। তিনি ভাবতেন এই পথেই ইতিহাস লেখা হয়, কিন্তু ইতিহাস তাকে অন্য এক পথে ডেকে নিচ্ছিল। সেই যুদ্ধের নাম কলিঙ্গ। কলিঙ্গ আজকের ওড়িশা অঞ্চল, সমুদ্র বন্দর, বাণিজ্য পথ আর স্বাধীনচেতা জনগণের ভূমি। মৌর্য সাম্রাজ্যের ছায়ায় থেকেও কলিঙ্গ মাথা নত করেনি। এই স্বাধীনতাই অশোকের চোখে ছিল একমাত্র অপরাধ। সম্রাট অশোক সিদ্ধান্ত নেন কলিঙ্গকে দখল করতেই হবে, কারণ তার বিশ্বাস ছিল একটি সাম্রাজ্য ততটাই শক্তিশালী যতটা তার সীমান্ত বিস্তৃত। মৌর্য বাহিনী এগিয়ে যায়, হাজার হাজার সৈন্য, অশ্বারোহী, রথ আর যুদ্ধের নির্দয় প্রস্তুতি নিয়ে। যা ঘটেছিল এরপর তা শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল মানুষ বনাম মানুষ, লোভ বনাম স্বাধীনতা। ইতিহাস বলে এই যুদ্ধে 1 লক্ষেরও বেশি মানুষ নিহত হয় আর অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়, ভিটেমাটি হারায়। মৌর্য সাম্রাজ্য জয়ী হয়, কলিঙ্গ পরাজিত হয়। কিন্তু বিজয়ের মাঠে যে নীরবতা নেমে আসে তা কোনো বিজয় উল্লাস ছিল না। যুদ্ধের পর সম্রাট অশোক নিজে যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান। চারদিকে নিথর দেহ, কান্নার শব্দ, শূন্য চোখে তাকিয়ে থাকা মানুষ। এই প্রথমবার অশোক যুদ্ধকে নিকট থেকে দেখলেন। এই বিজয় তার চোখে আর বিজয় রইল না, তার কানে বাজতে লাগলো অশ্রু, আর্তনাদ আর প্রশ্ন, এই শক্তির মূল্য কি? এই সাম্রাজ্য কি সত্যি প্রয়োজন ছিল? ইতিহাস বলে এই মুহূর্তেই অশোক ভেঙে পড়েন ভেতর থেকে। এই যুদ্ধ একটি রাজ্য জয় করেছিল, কিন্তু একজন সম্রাটকে পরাজিত করেছিল। কলিঙ্গ যুদ্ধ অশোককে দিল সবচেয়ে বড় শিক্ষা, হিংসা কখনো প্রকৃত বিজয় নয়। এই উপলব্ধি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর ভারত প্রবেশ করে এক নতুন যুগে। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক আর আগের অশোক নন। তার চোখে এখন বিজয়ের উল্লাস নেই, আছে প্রশ্ন। তিনি বুঝতে পারেন হিংসা দিয়ে ভূখণ্ড দখল করা যায়, কিন্তু মানুষের হৃদয় নয়। ইতিহাসে এই মুহূর্ত পরিচিত হয়ে ওঠে অশোকের আত্মজাগরণ নামে। এই সময়েই অশোকের জীবনে প্রবেশ করে বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধের বাণী অহিংসাই সর্বোচ্চ শক্তি। এই বাণী তার হৃদয়ে স্থায়ী আসন গেড়ে বসে। অশোক সিদ্ধান্ত নেন আর কোনো আক্রমণাত্মক যুদ্ধ নয়, তলোয়ারের বিজয় নয়, এবার হবে ধম্ম বিজয়। ধম্ম বিজয় মানে শুধু ধর্ম প্রচার নয়, এর মানে নৈতিকতা, সহনশীলতা আর মানবিক শাসন। অশোক তার নীতি পাথরে খোদাই করান। এই শিলালিপিগুলোই আজ পরিচিত অশোকের শিলালিপি নামে। সেখানে লেখা ছিল অহিংসা, ধর্মীয় সহিষ্ণুতা, প্রজাদের কল্যাণ। সাঁচি, সারনাথ, এইসব স্থাপত্য শুধু সৌন্দর্য নয়, এগুলো ছিল শান্তির প্রতীক, ধর্মের বার্তা। অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করেন তলোয়ার গিয়ে নয়, দূত দিয়ে। তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা বৌদ্ধ ধর্ম নিয়ে যান শ্রীলঙ্কায়। এভাবেই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। অশোক ঘোষণা করেন সব ধর্মই সম্মানযোগ্য। এটি ছিল ইতিহাসের প্রথম ধর্মীয় সহিষ্ণুতার রাষ্ট্রীয় ঘোষণা। অশোক প্রমাণ করে যান সবচেয়ে বড় বিজয় নিজেকে জয় করা। ভারতের ইতিহাসে এই অধ্যায়ই পরিচিত সোনালী অধ্যায় নামে। একটা সময় ছিল যখন ভারত ছিল বিশ্বের জ্ঞান, গণিত আর দর্শনের আলোকবর্তিকা। যখন শূন্যের জন্ম হয়েছিল এই মাটিতে, যখন মহাকাব্যের নায়কেরা শুধু কাহিনীতে নয়, সংস্কৃতির রক্তধারায় প্রবাহিত ছিল, যখন নালন্দার প্রাচীরের ভেতর বসে গণিতবিদরা মাপছিলেন মহাবিশ্বের রহস্য। এটা সেই সময়ের গল্প, এক সাম্রাজ্যের গল্প যারা তরবারি দিয়ে জয় করেছে ভূখণ্ড আর জ্ঞান দিয়ে জয় করেছে ইতিহাস। এটা গুপ্ত সাম্রাজ্যের গল্প, ভারতের সোনালী যুগের উত্থান, তার শিখর আর এক দীর্ঘ ধীরে ধীরে ভেঙে পড়ার ইতিহাস। আজ আমরা ফিরে যাব চতুর্থ শতকের ভারতে, যেখানে শুরু হয়েছিল এক স্বর্ণযুগের যাত্রা আর শেষ হয়েছিল মধ্যযুগের অস্থিরতার দ্বার প্রান্তে। This is the story of the Gupta Empire.
গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে চতুর্থ শতকের শুরুর দিকে, কিন্তু ইতিহাসবিদেরা আজও নিশ্চিত নন তারা আদতে কোথা থেকে এসেছিল। তবে যেটা আমরা জানি, চতুর্থ শতক থেকেই তারা উত্তর ও পূর্ব ভারতের বিশাল অংশে নিজেদের আধিপত্য বিস্তার করে। এমনকি সীমান্তের বাইরেও তাদের প্রভাব ছিল গভীর। গুপ্তরা প্রতিষ্ঠা করেছিল এমন এক সাম্রাজ্যিক মডেল যেখানে সম্রাটরা সাম্রাজ্যের মূল কেন্দ্রগুলো সরাসরি শাসন করতেন, কিন্তু প্রান্তিক অঞ্চলগুলো নিজেদের মতো চলার স্বাধীনতা পেত যতক্ষণ তারা কেন্দ্রীয় ক্ষমতার প্রতি আনুগত্য দেখাত। তৃতীয় গুপ্ত শাসক চন্দ্রগুপ্ত এক, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সম্পর্কিত নন, এই সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন। তিনি গ্রহণ করেন মহারাজাধিরাজ উপাধি, যা তাকে অন্য সকলের ওপরে এক সাম্রাজ্যিক মর্যাদা দেয়। প্রাদেশিক শাসন চালাতেন দিশা বা ভুক্তির গভর্নররা। কেউ কেউ আবার নিজেদেরকে রাজ পর্যায়ের উপাধি মহারাজা পর্যন্ত দাবি করতেন। ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ডে এই শাসন পদ্ধতি রোমানদের টপ ডাউন পদ্ধতির চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। চন্দ্রগুপ্ত একের ছেলে সমুদ্রগুপ্ত সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ বিস্তারে। তিনি জয় করেন উপরের গঙ্গা উপত্যকা এবং প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র তার দখলে আসে। ইতিহাসের পাতায় বিভিন্ন রাজার তালিকা পাওয়া যায় যাদের সমুদ্রগুপ্ত যুদ্ধে পরাজিত করেছিলেন। তবে ভারতীয় ইতিহাসের উৎস এতটাই সীমিত যে অনেক রাজা কারা ছিলেন, কোন অঞ্চল শাসন করতেন, এসব আজও স্পষ্ট নয়। পরবর্তী শাসক চন্দ্রগুপ্ত দুই বঙ্গ থেকে পাঞ্জাব পর্যন্ত গুপ্ত শক্তির দাপট প্রতিষ্ঠা করেন এবং তারাই অবশেষে পরাজিত করে শক ও সাইথিয়ানদের। উত্তর পূর্ব ভারতের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী শক্তিকে নির্মূল করে, কিন্তু সব অঞ্চল যুদ্ধ করে দখল করা হয়নি। উদাহরণস্বরূপ আসামের কিছু রাজা শান্তিপূর্ণভাবে আনুগত্য স্বীকার করে গুপ্ত শাসকের প্রতি কর প্রদান করত। গুপ্তরা দক্ষিণ ভারত কখনোই দখল করতে পারেনি, তবে বাকাটক রাজবংশের সাথে তাদের শক্তিশালী বৈবাহিক সম্পর্ক ছিল। এমনকি শ্রীলঙ্কার রাজাও গুপ্তদেরকে সেই সময়ের সর্বোচ্চ শক্তি হিসেবে গণ্য করতেন। গুপ্ত যুগকে বলা হয় ভারতের সোনালী যুগ। এটি ছিল শান্তি, সমৃদ্ধি এবং সাংস্কৃতিক উৎকর্ষের এক অনন্য সময়। এই যুগে বিকশিত হয় ধর্ম, শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব কিছুই। এই বিপ্লবের কেন্দ্রে ছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্রগুলোর একটি নালন্দা মহাবিহার। বর্তমান বিহারের নালন্দা ছিল গুপ্তদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এক বিশাল বৌদ্ধ শিক্ষা সংস্থান, যেখানে শুধু বৌদ্ধ শিক্ষাই নয়, যাজ্ঞিক বিদ্যা থেকে চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান থেকে দর্শন, প্রায় সব বিষয়েই উচ্চশিক্ষা নেওয়া হতো। বৌদ্ধ না হয়েও অনেক শাসক নালন্দাকে ভূসম্পত্তি, ধন, খাদ্য, অগণিত দান অনুদান দিয়েছেন। এই মহাবিদ্যালয়ের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন গাণিতিক জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট। তার রচিত আর্যভট্টীয় গ্রন্থে তিনি ব্যাখ্যা করেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ, পৃথিবীর ঘূর্ণন, পাটিগণিত ও জ্যামিতির জটিল সমীকরণ। তিনি পাইয়ের মান হিসেব করেন 3.1416 এবং প্রায় সবাই একমত ইতিহাসে তিনিই প্রথমদের একজন যিনি বুঝতে পারেন পাই একটি অমূলত সংখ্যা। আরও ছিলেন বরাহমিহির, যিনি প্রথম শূন্যকে প্রতীক আর সংখ্যা দুইভাবেই প্রকাশ করেন। শূন্যের ধারণা ভারতীয় উদ্ভাবন এবং আধুনিক গণিতের ভিত্তি। গুপ্তরা ইতিহাসের প্রথম বৃহৎ সাম্রাজ্য, যারা হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়। হিন্দু ধর্ম, যার উৎপত্তি বৈদিক যুগে। এর ত্রিমূর্তি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকারী, মহেশ্বর বা শিব সংহারকারী, মহাবিশ্বের সৃষ্টি, রক্ষা ও বিলয়ের প্রতিনিধিত্ব করে। বিষ্ণুর অবতার কৃষ্ণ, যিনি পূজিত হন দেবতা হিসাবেও, গুপ্তযুগে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। এই সময়ে হিন্দু শিল্প, ভাস্কর্য এবং প্রথম পাথরের মন্দির নির্মাণ স্থায়ী রীতিতে প্রতিষ্ঠা পায়। এছাড়া ভারতীয় সাহিত্যের দুই মহাসমুদ্র রামায়ণ ও মহাভারত গুপ্তযুগেই পায় তাদের বর্তমান রূপ। মহাকাব্য দুটো এত বিরাট যে ইলিয়াড ওডিসে মিলিয়ে যত বড়, তারও বহুগুণ। রামায়ণ, যা ঋষি বাল্মীকি রচিত বলে বিবেচিত, ভারতীয় সাহিত্যের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মহাকাব্য। এটি অযোধ্যার রাজপুত্র রামের জীবন কাহিনী কেন্দ্র করে রচিত, যিনি বিষ্ণুর অবতার হিসেবে পূজিত।
রামায়ণ কেবল একটি গল্প নয়, বরং এটি ধর্ম, নৈতিকতা, কর্তব্য এবং আদর্শ মানব জীবনের একটি দর্শন। এই মহাকাব্য 7টি কাণ্ডে বিভক্ত: বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। রাম অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র এবং সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক। তার জীবন শুধু একজন রাজপুত্রের গল্প নয়, বরং তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, একজন আদর্শ মানুষ যিনি সর্বদা ধর্ম ও কর্তব্যের পথ অনুসরণ করেন। রামের চরিত্র অযোধ্যার নাগরিকদের কাছে শুধু একজন যুবরাজ নয়, তিনি ছিলেন সততা, ন্যায় বিচার এবং পিতৃভক্তির প্রতীক। তিনি পিতার আদেশে 14 বছরের বনবাস গ্রহণ করেন, যা তার কর্তব্য পরায়ণতা ও ত্যাগের উদাহরণ। রামের জীবন থেকে আমরা শিখি যে ব্যক্তিগত সুখের চেয়ে ধর্ম ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা অধিক গুরুত্বপূর্ণ। রামের আদর্শ চরিত্র ভারতীয় সমাজে একটি মানদণ্ড স্থাপন করেছে। তিনি একজন আদর্শ পুত্র, ভাই, স্বামী এবং রাজা হিসেবে বিবেচিত। তার জীবনের প্রতিটি ঘটনা পিতার প্রতিজ্ঞা রক্ষা, সীতার প্রতি অটল ভালোবাসা এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধ সমাজে নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়। সীতা, রামের পত্নী, ভারতীয় সমাজে নারীত্ব, সতীত্ব ও ত্যাগের প্রতীক হিসেবে সম্মানিত। তিনি মিথিলার রাজা জনকের কন্যা এবং ভূমিজা অর্থাৎ পৃথিবী থেকে জন্মগ্রহণকারী হিসেবে পৌরাণিক গুরুত্ব বহন করেন। সীতার জীবন ধৈর্য, নিষ্ঠা এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ। রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত, রাবণের অপহরণের সময় তার অটল সতীত্ব এবং অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করা, এসব ঘটনা সীতাকে ভারতীয় নারীদের জন্য এক আদর্শ চরিত্রে পরিণত করেছে। তবে সীতার জীবন নিয়ে আধুনিক সময়ে অনেক বিতর্কও রয়েছে। তার অগ্নি পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাসন নিয়ে প্রশ্ন উঠেছে যে এটি কি পুরুষতান্ত্রিক সমাজের প্রতিফলন। তবুও সীতার চরিত্র ভারতীয় নারীদের শক্তি, ধৈর্য এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে আজও প্রাসঙ্গিক। রাম, সীতা এবং লক্ষ্মণের 14 বছরের অরণ্যবাস রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময় তারা বিভিন্ন ঋষিমুনির সঙ্গে মেলামেশা করেন, বন্য জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন এবং ধর্মের পথে অটল থাকেন। অরণ্যবাস শুধু নির্বাসনের গল্প নয়, এটি মানুষের সংগ্রাম, ধৈর্য এবং অধ্যবসায়ের প্রতীক। রাবণ কর্তৃক সীতার অপহরণ রামায়ণের কেন্দ্রীয় ঘটনা। রাবণ, লঙ্কার রাক্ষসরাজ, শক্তিশালী এবং জ্ঞানী হলেও অহংকার এবং অধর্মের প্রতীক। সীতার অপহরণের পর রাম, হনুমান, সুগ্রীব এবং বানর সেনার সাহায্যে লঙ্কায় যান এবং রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধ ধর্ম এবং অধর্মের সংঘর্ষের প্রতীক। রামের রাবণবধ শুধু একটি যুদ্ধের জয় নয়, বরং ন্যায় ও সত্যের বিজয়। রামের শাসনকাল, যা রামরাজ্য নামে পরিচিত, ভারতীয় সমাজে একটি আদর্শ সমাজ ব্যবস্থার প্রতীক। রামরাজ্যে ন্যায়, সমতা, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করত। এই সময় প্রজারা সুখী ছিল এবং কোনো অন্যায় বা অত্যাচার ছিল না। রামরাজ্যের ধারণা আজও ভারতীয় রাজনীতি ও সমাজে একটি আদর্শ হিসেবে ব্যবহৃত হয়। এটি এমন এক সমাজের কল্পনা যেখানে শাসক তার প্রজাদের প্রতি দায়িত্ববদ্ধ এবং ধর্ম ও নৈতিকতার ভিত্তিতে শাসন পরিচালনা করেন। মহাভারত ব্যাসদেব রচিত বলে বিবেচিত ভারতীয় সাহিত্যের আরেকটি বিশাল ও জটিল মহাকাব্য। এটি পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে রচিত। মহাভারতের 18টি পর্ব এবং প্রায় 1 লক্ষ শ্লোক এটিকে বিশ্বের বৃহত্তম মহাকাব্যগুলোর একটিতে পরিণত করেছে। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, বরং মানব জীবনের বিভিন্ন দিক, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ নিয়ে গভীর দর্শন প্রকাশ করে। মহাভারতের কাহিনী শুরু হয় হস্তিনাপুরের কুরু বংশের 2 শাখা পাণ্ডব ও কৌরবদের মধ্যে সিংহাসনের জন্য দ্বন্দ্ব নিয়ে। পাণ্ডবরা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এবং কৌরবরা দুর্যোধনের নেতৃত্বে একই বংশের হলেও ক্ষমতার লোভ ও ঈর্ষা তাদের শত্রুতে পরিণত করে। দুর্যোধনের ষড়যন্ত্রের কারণে পাণ্ডবরা বারবার অপমানিত হন এবং 13 বছরের বনবাস ও অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন। এই দ্বন্দ্ব ক্রমশ কুরুক্ষেত্রের যুদ্ধে রূপ নেয়। পাণ্ডব ও কৌরবদের দ্বন্দ্ব শুধু ক্ষমতার লড়াই নয়, বরং এটি নৈতিকতা, অনুগত্য এবং পারিবারিক সম্পর্কের জটিলতার প্রতিফলন। এই দ্বন্দ্বের মাধ্যমে মহাভারত দেখায় যে মানুষের লোভ আর অহংকার কিভাবে সম্পর্ক ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দ্রৌপদী, পাণ্ডবদের পত্নী, মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র। তার বস্ত্রহরণের ঘটনা মহাভারতের সবচেয়ে নাটকীয় এবং তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি।
দ্বৈত ক্রীড়ায় পাণ্ডবরা সবকিছু হারানোর পর দুর্যোধন ও দুঃশাসনের নির্দেশে দ্রৌপদীকে সভায় টেনে আনা হয় এবং তার বস্ত্রহরণের চেষ্টা করা হয়। এই ঘটনা শুধু দ্রৌপদীর ব্যক্তিগত অপমান নয়, বরং নারীর মর্যাদা, সম্মান এবং অধিকার নিয়ে গভীর প্রশ্ন তোলে। দ্রৌপদীর এই অপমান কুরুক্ষেত্রের যুদ্ধের একটি প্রধান কারণ হয়ে ওঠে। এই ঘটনা ভারতীয় সমাজে নারীর প্রতি মহিংসা ও অবিচারের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়। দ্রৌপদীর চরিত্র শক্তি, সাহস এবং আত্মমর্যাদার প্রতীক, যিনি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অটল থাকেন। কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের কেন্দ্রীয় ঘটনা। এই 18 দিনের যুদ্ধ শুধু অস্ত্রশস্ত্রের সংঘর্ষ নয়, বরং নৈতিকতা, কর্তব্য এবং মানবিকতার এক পরীক্ষা ক্ষেত্র। এই যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ভাই, বন্ধুর বিরুদ্ধে বন্ধু এবং গুরুর বিরুদ্ধে শিষ্য লড়াই করে। যুদ্ধের ভয়াবহতা এবং রক্তপাত মানুষকে শিক্ষা দেয় যে ক্ষমতার লোভ আর অহংকার কিভাবে ধ্বংস ডেকে আনে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে অর্জুনের সারথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অর্জুনকে যুদ্ধের আগে ভগবদ্গীতার মাধ্যমে জীবন, কর্ম এবং ধর্মের গভীর দর্শন শিক্ষা দেন। এই যুদ্ধ শুধু পাণ্ডবদের জয়ের গল্প নয়, বরং এটি দেখায় যে নৈতিকতা এবং ধর্মের পথে থাকা ব্যক্তিরাই শেষ পর্যন্ত বিজয়ী হন। গীতার এই শিক্ষা আজও ভারতীয় সমাজে জীবনের বিভিন্ন দিকে ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক প্রভাব ফেলে। এটি হিন্দু দর্শনের একটি মূল ভিত্তি এবং বিশ্বের বিভিন্ন দার্শনিক চিন্তাধারার মধ্যেও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ভারতের সবাই কোনো না কোনোভাবে এই দুই কাব্যের গল্প জানে। এগুলো ভারতীয় সংস্কৃতির সবচেয়ে অটুট বন্ধনগুলোর একটি। গুপ্ত সাম্রাজ্যের শাসনকাল এমন এক সোনালী যুগে পৌঁছেছিল যেখানে উন্নতির আলো সাধারণ মানুষের জীবন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টীয় 415 সালের দিকে গুপ্ত সাম্রাজ্য ভ্রমণকারী চীনা ভিক্ষু ফা হিয়েন লিখেছিলেন, সম্রাট ও অভিজাত পরিবারগুলো অসংখ্য ডানশালা, যাত্রীনিবাস ও হাসপাতাল নির্মাণ করেছিল। দরিদ্র, অনাথ, বিধবা, নিঃসন্তান পুরুষ, পঙ্গু কিংবা রোগীরা এসব দানশালায় আশ্রয় পেতেন। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা করতেন, খাবার ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হতো, আর সুস্থ হয়ে উঠলে তারা নিজেদের স্বাধীন জীবনে ফিরে যেতে পারতেন। কিন্তু এই সোনালী যুগ সবার জন্য সমান ছিল না। নারীদের অবস্থান বরং আগের তুলনায় খারাপ হতে থাকে। বৈদিক যুগে নারীরা বেদ অধ্যয়ন, মন্দিরে অবাধ যাতায়াত, সামাজিক অংশগ্রহণ, অনেক ক্ষেত্রেই স্বাধীনতা ভোগ করতেন। কিন্তু গুপ্তযুগে আধুনিক হিন্দু ধর্মের বিধি ব্যবস্থা শক্তিশালী হওয়ার সাথে সাথে ওই অধিকারগুলোর অনেকটাই হারিয়ে যায়। এই সময়ের নতুন ধারণা ছিল, নারী মোক্ষ বা মুক্তি লাভ করতে চাইলে প্রথমে তাকে পুরুষ দেহে পুনর্জন্ম নিতে হবে। এছাড়া সতী প্রথা, যেখানে বিধবাকে স্বামীর চিতায় আত্মাহুতি দিতে উৎসাহিত করা হতো, গুপ্তযুগে আরও বেশি স্বাভাবিক ও প্রচলিত হয়ে ওঠে। যদিও ধারণাটি আগেও ছিল, কিন্তু এই যুগেই তা সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতে থাকে। নারী পুরুষ সম্পর্কের প্রসঙ্গে বলতে গেলে গুপ্তযুগেই রচিত হয় বিশ্বের অন্যতম বিখ্যাত গ্রন্থ কামসূত্র। আজ কামসূত্র নাম শুনলেই মানুষের মনে কেবলমাত্র যৌন সম্পর্কের কথা আসে, কিন্তু গ্রন্থের বড় অংশটাই আসলে দাম্পত্য জীবন, সামাজিক শিষ্টাচার, সম্পর্কের দর্শন ও গৃহস্থালী বিধি নিয়ে। আসলে কামসূত্রে যৌন সম্পর্কের চেয়ে দাম্পত্য জীবনের দায়িত্ব বন্টন নিয়েই বেশি আলোচনা রয়েছে। গ্রন্থে বলা হয়েছে, স্ত্রীর কর্তব্য স্বামীকে অনুগত থেকে পরিবার পরিচালনা, ঘর পরিষ্কার রাখা, অতিথি আপ্যায়ন, স্বামী বাইরে গেলে শালীনতা বজায় রাখা। বিধবাদের জন্য ছিল কঠোর সতীত্বের প্রত্যাশা। এই শর্তগুলো দেখায় যে এই যুগে নারীর সামাজিক স্বাধীনতা সীমাবদ্ধ হচ্ছিল। তবে কামসূত্র নারীর কিছু ক্ষমতা ও দায়িত্ব স্পষ্টভাবে তুলে ধরে। নারীর ক্ষমতা ও দায়িত্ব। পরিবারের অর্থ ব্যবস্থা পরিচালনা করতেন নারীরাই। ধনী পরিবারে গৃহপরিচালকদের পরিচালনাও নারী করতেন। ঘরানা ভেদে নারীদের কৃষিকাজ, পশুপালন, বয়নশিল্প বা অন্যান্য উৎপাদনশীল কাজে দক্ষ হওয়ার প্রত্যাশা ছিল। এছাড়া কামসূত্র ছিল এক গভীর দর্শনমূলক গ্রন্থ। হিন্দু চিন্তাধারার প্রভাবে এটি সুখ বা কামকে গর্হিত বলে নাকচ করেনি, বরং বলেছে শারীরিক আনন্দ ও প্রেম তখনই পূর্ণতা পায় যখন তা বিবাহিত সম্পর্কের ভালোবাসা, দায়িত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মধ্যে থাকে। অন্যান্য অনেক সাম্রাজ্যের মতোই
গুপ্ত সাম্রাজ্যের শেষও কোনো একক মুহূর্তে ঘটে যায়নি। গুপ্ত সাম্রাজ্যের পতন কয়েক দশক ধরে চলেছিল, যখন পরিবর্তিত সামাজিক অবস্থা শতাব্দী প্রাচীন কাঠামোগুলোকে দুর্বল করে তুলছিল, যেগুলোর ওপর সাম্রাজ্য দাঁড়িয়েছিল। সাম্রাজ্যের শক্তিগুলোই শেষ পর্যন্ত তার দুর্বলতা হয়ে ওঠে। পঞ্চম শতাব্দীর শেষ দিকে শক্তিশালী আঞ্চলিক শাসকেরা কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বিচ্ছিন্ন হতে শুরু করে। এদিকে হুনদের মতো বিদেশি আক্রমণকারীরা সাম্রাজ্যের সম্পদ নিঃশেষ করছিল এবং উত্তর ও পশ্চিম ভারতের দুর্বলভাবে নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখল করতে থাকে। ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে ধারাবাহিক আক্রমণে হুনরা উপমহাদেশের বড় অংশ দখল করে ফেলে। এই সংঘর্ষগুলোর বিবরণ খুব কম পাওয়া যায়, তবে মনে হয় অবশিষ্ট গুপ্ত সাম্রাজ্য এবং ভারতের অন্যান্য কয়েকটি রাজ্য একত্রিত হয়ে শেষ পর্যন্ত হুনদের পিছনে ঠেলে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুপ্তরা আর কখনো তাদের পুরনো শক্তি বা পুরো ভূখণ্ড ফিরে পায়নি। আমাদের জানা শেষ গুপ্ত সম্রাট শাসন করেছেন 540-এর দশকে। এক সময়ের ঐক্যবদ্ধ ভারত আবার ভেঙে যায় বহু আঞ্চলিক রাজ্যে। এর পরের কয়েক শতাব্দী ভারতীয় ইতিহাসে দেখা যায় দ্রুত পরিবর্তিত রাজ্য, রাজবংশগুলোর উত্থান পতন এবং ভারতের ইতিহাসে আগে কখনো না দেখা তীব্র যুদ্ধের যুগ। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের যে কয়েকটি সাম্রাজ্য পুনরায় শক্তিশালী হয়ে ওঠে, তাদের মধ্যে প্রথম ছিল পুষ্যভূতি রাজবংশ। পুষ্যভূতিদের ক্ষমতার বিস্তার শুরু হয় পাঞ্জাবে এবং তারা অল্প সময়ের মধ্যেই উত্তর ভারতের বিশাল অঞ্চলে প্রভাব বিস্তার করে। এই রাজবংশের প্রথম 3 রাজা খুব উল্লেখযোগ্য কিছু করেননি, কিন্তু চতুর্থ রাজা হর্ষ আসল পরিবর্তন আনেন। মাত্র 16 বছর বয়সে হর্ষ সিংহাসনে বসেন, যখন তার বড় ভাই ও ভগ্নিপতি প্রতিদ্বন্দ্বী রাজাদের ষড়যন্ত্রে নিহত হন। হর্ষ তার বোনকে স্বামীর চিতায় সতী হওয়া থেকে বাঁচান এবং তারপর পাঞ্জাব থেকে মধ্য ভারত পর্যন্ত প্রতিবেশী রাজ্য ও গণরাজ্যগুলোকে বশীভূত করতে শুরু করেন। হর্ষ ছিলেন দক্ষ সামরিক নেতা, কিন্তু শান্তিপূর্ণ শাসন ব্যবস্থায় তিনি ছিলেন আরও পারদর্শী। তিনি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের প্রতি সহনশীল ছিলেন এবং ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুদের সমানভাবে পৃষ্ঠপোষকতা করতেন। তিনি প্রতিদিন ধর্মগ্রন্থ অধ্যয়নে সময় দিতেন। হর্ষ ছিলেন এক ধরনের ভ্রাম্যমাণ সম্রাট। তিনি প্রাসাদে বসে থাকা পছন্দ করতেন না, বরং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করে প্রজাদের কথা শোনার এবং সমস্যাগুলো সরাসরি সমাধান করার চেষ্টা করতেন। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হওয়ার পাশাপাশি তিনি নিজেও অন্তত 3টি নাটক রচনা করেছিলেন, একটি বৌদ্ধ ভিক্ষুর জীবনী এবং 2টি রোমান্টিক কমেডি। তিনি ছিলেন একজন দক্ষ বীণাবাদকও। আমরা হর্ষ সম্পর্কে এত কিছু জানি মূলত তার জীবনীকার বাণভট্টর কল্যাণে, যিনি ভারতের প্রাচীনতম জীবনী গ্রন্থ লিখেছিলেন। বাণভট্ট নিজেও ছিলেন রঙিন চরিত্রের মানুষ। শৈশবে মা বাবা মারা যাওয়ার পর তিনি তার ভাইদের নিয়ে শিল্পী, গায়ক, নটদের একটি দলে যোগ দেন এবং একজন পার্টিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেই লেখেন, হর্ষ তাকে দরবারে ডেকে তার পুরনো চরিত্র নিয়ে কঠোর ভর্ৎসনা করেন, কিন্তু পরিবর্তিত মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করার পর হর্ষ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। হর্ষ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ উৎস আসে চীনা ভিক্ষু শুয়ানজাংয়ের ভ্রমণ কাহিনী থেকে, যিনি হর্ষের দরবারে এসে তার প্রশাসন, ন্যায়পরায়ণতা এবং বৌদ্ধ মন্দিরসমূহের প্রতি তার পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন। এই শুয়ানজাংয়ের ভ্রমণই পরবর্তীতে চীনের বিখ্যাত উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্টে রূপান্তরিত হয়। হর্ষ চীনের তাং সম্রাটের কাছে দূত পাঠান এবং চীন থেকেও দূত আসে, যা ভারত চীনের মধ্যকার প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটি। দুঃখজনকভাবে 647 সালে হর্ষ কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা যান এবং তার সাম্রাজ্য ভেঙে যায় বহু রাজ্যে। গুপ্ত পরবর্তী ভারতের আরেকটি উল্লেখযোগ্য রাষ্ট্র ছিল দক্ষিণের চালুক্য সাম্রাজ্য। গুপ্তদের পতনের পর 6 দশকের মাঝামাঝি চালুক্যদের উদ্ভয় ঘটে। তারা বাদামি থেকে শাসন করত এবং শক্তিশালী যোদ্ধা রাজা হিসেবে তাদের সুনাম প্রতিষ্ঠিত হয়। তাদের এই খ্যাতির বেশিরভাগই অর্জিত হয় একজন মানুষের মাধ্যমে, পুলকেশিন দ্বিতীয়। পুলকেশিন তখনও শিশু যখন তার পিতা 592 সালে মারা যান, ফলে ক্ষমতা কার্যত চলে যায় তার কাকা মঙ্গলেশের হাতে।
আমাদের সূত্রগুলো এ সম্পর্কে খুব পরিষ্কার নয়, কিন্তু মনে হয় মঙ্গলেশ তার ভাতিজার কাছ থেকে সিংহাসন দখল করতে চেয়েছিলেন। যখন তরুণ পুলকেশিন প্রাপ্তবয়স্ক হলেন, তিনি তার কাকার বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করেন। শেষ পর্যন্ত তিনি মঙ্গলেশকে পরাজিত করে 610 সালের মধ্যে নিজের ন্যায্য সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর শুরু হয় ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতার শাসনকাল। চালুক্যদের মধ্যে দিয়ে ভারত আবারও এমন এক যুগে প্রবেশ করল যেখানে কোনো একক সাম্রাজ্য গোটা উপমহাদেশকে নিয়ন্ত্রণ করছিল না, বরং ভারত বিভক্ত হয়ে পড়ল বহু শক্তিশালী আঞ্চলিক রাজ্যে, যারা একে অপরের সাথে যুদ্ধ, জোট এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছিল। এই সময়কালকে ইতিহাসে বলা হয় প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত। সপ্তম শতকের শুরুতেই ইসলাম ইতিহাসের মঞ্চে প্রবল গতিতে আবির্ভূত হয়। অল্প সময়ের মধ্যেই মুসলমানরা উত্তর আফ্রিকা থেকে পারস্য পর্যন্ত বিশাল অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারা সাসানিয়ান সাম্রাজ্যকে পরাজিত করে, যার ফলে মুসলিম শক্তি পৌঁছে যায় তৎকালীন ভারতীয় রাজ্যগুলির সীমান্তে, আজকের আফগানিস্তান এবং পাকিস্তান অঞ্চলে। 632 সালেই আরব নৌবাহিনী ভারতের দিকে অভিযান চালালেও তা সফল হয়নি, তবে স্থলপথে আক্রমণ ছিল অনেক বেশি কার্যকর। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল সিন্ধু অঞ্চল, বর্তমান পাকিস্তান। ইসলামের আগমনের আগে এই অঞ্চলটি ভারতীয় সভ্যতার অংশ ছিল এবং ব্রাহ্মণ রাজবংশের শাসনে ছিল। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরপরই সিন্ধুতে আরব আক্রমণ শুরু হয় এবং 640-এর দশক পর্যন্ত তা চলতে থাকে। কিন্তু 712 সালে উমাইয়া খিলাফতের একটি বাহিনী চূড়ান্তভাবে সিন্ধু জয় করে এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে মুসলিম শাসনের অধীনে আসে। আজ অনেক পাকিস্তানি এই ঘটনাকে তাদের জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখেন। পরবর্তী কয়েক দশকের মধ্যেই সিন্ধুর অধিকাংশ জনগণ ইসলাম গ্রহণ করে এবং আজও এই অঞ্চলের মানুষ প্রধানত মুসলমান। সিন্ধু ছিল প্রথম অঞ্চল যেখানে মুসলমানরা একটি ঐতিহ্যবাহী ভারতীয় জনগোষ্ঠীর ওপর শাসন কায়েম করে। তবে ইসলামের আগমনকে শুধুমাত্র যুদ্ধ ও দখলের ইতিহাস হিসেবে দেখা ভুল হবে। ব্যবসা, বাণিজ্য এবং ভ্রমণও ছিল ইসলাম ও ভারতের প্রাথমিক সম্পর্কের সমান গুরুত্বপূর্ণ অংশ। আরব ব্যবসায়ীরা ভারতীয় বন্দরগুলিতে স্বাগত পেতেন এবং ভারতীয় শাসকেরা সাধারণত মুসলমানদের ধর্ম পালনে সহনশীল ছিলেন। পশ্চিম উপকূলের বহু বন্দর নিয়ন্ত্রণকারী রাষ্ট্রকূটরা মুসলিম সম্প্রদায়কে শহরে বসবাস ও মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছিলেন। এই সময় বহু মুসলিম পর্যটক ও ভ্রমণকারী ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন। তাদের লেখা ভ্রমণ বৃত্তান্ত আজ এই যুগ সম্পর্কে আমাদের সবচেয়ে মূল্যবান তথ্যসূত্র। একইভাবে মুসলিম শাসনের অধীনেও সিন্ধু শতাব্দীর পর শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের আবাসস্থল ছিল। ভারতীয় জাহাজ মুসলিম বন্দরগুলিতে নিয়মিত যাতায়াত করত। ইসলাম ও ভারতের সম্পর্ককে শুধুই সংঘাতের দৃষ্টিতে দেখা সহজ, কিন্তু বাস্তবে সহযোগিতা ও সহনশীলতাও এই ইতিহাসের সমান গুরুত্বপূর্ণ অংশ, যা আজও প্রাসঙ্গিক। উত্তর ভারত বহুদিন ধরেই শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর এক রাজনৈতিক শূন্যতার মধ্যে 3টি বড় শক্তি আবির্ভূত হয়। এই 3 সাম্রাজ্যের মধ্যে কনৌজ শহরকে কেন্দ্র করে যে দীর্ঘ লড়াই শুরু হয় তা ইতিহাসে পরিচিত ত্রিপাক্ষিক সংগ্রাম বা কনৌজ ত্রিভুজ যুদ্ধ নামে। এই 3 সাম্রাজ্য ছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। 3টি 750-এর দশকে শক্তিশালী হয়ে ওঠে এবং নিজ নিজ অঞ্চলে সুপ্রতিষ্ঠিত ছিল। প্রতিহাররা মূলত গুজরাট এবং রাজস্থানে অবস্থান করত এবং সিন্ধু থেকে আসা মুসলিম আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষভাবে পরিচিত ছিল। এক আরব ইতিহাসবিদ প্রতিহার সম্রাট মিহিরা ভোজা সম্পর্কে লিখেছিলেন, ভারতের রাজাদের মধ্যে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রু। অন্যদিকে রাষ্ট্রকূটরা দাক্ষিণাত্যে চালুক্যদের উৎখাত করে ক্ষমতায় আসে। তারা প্রতিহারদের তুলনায় ইসলামের প্রতি অনেক বেশি সহনশীল ছিল। মুসলিম ধর্মপ্রচারক, মসজিদ নির্মাণ এবং মুসলিম বিশ্বের সঙ্গে বাণিজ্য সবকিছুই তারা অনুমোদন করেছিল। তাই আরব ভ্রমণকারীদের লেখায় রাষ্ট্রকূটদের সম্পর্কে তুলনামূলকভাবে ইতিবাচক চিত্র দেখা যায়। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত রাষ্ট্রকূট সাম্রাজ্য ছিল এই 3টির মধ্যে সবচেয়ে বৃহৎ। তৃতীয় শক্তি ছিল পাল সাম্রাজ্য, যাদের কেন্দ্র ছিল বাংলা অঞ্চলে। পালরা ছিলেন বৌদ্ধ এবং ইতিহাসের শেষ বৃহৎ বৌদ্ধ সাম্রাজ্য হিসেবেই তারা পরিচিত। সামরিক শক্তির পাশাপাশি তারা কূটনীতি ও শিক্ষার জন্যেও বিখ্যাত ছিলেন। 750 খ্রিস্টাব্দের দিকে পূর্ব ভারতের প্রান্তে উঠে আসে এক নতুন শক্তি, পাল সাম্রাজ্য।
সেখানে ক্ষমতার খোঁজে দাঁড়িয়েছিলেন গোপাল, একজন সাধারণ স্থানীয় প্রধান, যিনি স্থানীয় নেতাদের সমর্থনে রাজা নির্বাচিত হন। এটি ছিল এমন এক বিরল ঘটনা যেখানে ক্ষমতা কোনো যুদ্ধ বা দখলের মাধ্যমে নয়, বরং জনসমর্থন ও সম্মতির মাধ্যমে আসে। গোপালের উত্তরসূরি ধর্মপাল এবং দেবপাল তাদের দূরদর্শী নেতৃত্বে পাল সাম্রাজ্যকে শক্তিশালী করে। তারা শুধু রাজনীতি ও যুদ্ধ কৌশলে নয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায়ও অগ্রণী। নালন্দা, বিক্রমশিলা, সোমপুর এই বিখ্যাত মহাবিদ্যালয়গুলো তাদের সংরক্ষণ ও উন্নয়নের প্রতীক। এই সময় ভারতে আসে বহু ছাত্র চীন, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষা ও জ্ঞান চর্চার জন্য। ভারত তখন কেবল আঞ্চলিক শক্তি নয়, জ্ঞান ও বৌদ্ধ চিন্তার বিশ্ব কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু ত্রিপক্ষীয় সংঘর্ষ তাদের শক্তিকেও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। এই সময়ই দক্ষিণ ভারতের তামিল অঞ্চলে নীরবে শক্তি সঞ্চয় করছিল এক নতুন রাজবংশ, চোল সাম্রাজ্য। নবম শতাব্দীর শেষ দিকে বিজয়ালয় চোল পল্লবদের দুর্বলতার সুযোগ নিয়ে চোল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরবর্তী শতাব্দীতে রাজরাজ চোল ও রাজেন্দ্র চোল চোল সাম্রাজ্যকে নিয়ে যান তার সর্বোচ্চ শিখরে। চোলরা কেবল স্থলভাগেই নয়, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো একটি শক্তিশালী নৌ সাম্রাজ্য গড়ে তোলে। তাদের প্রভাব ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল পর্যন্ত। চোল, পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের যুগ পেরিয়ে ভারত তখনও রাজনৈতিকভাবে বিভক্ত। এই বিভক্তি ভারতের ইতিহাসে ডেকে আনে এক নতুন অধ্যায়, এক নতুন শক্তির আবির্ভাব। উত্তর পশ্চিম সীমান্তে হিন্দুকুশ পর্বতমালার ওপারে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছিল ইসলামিক বিশ্ব। এই শক্তির আগমন শুধু রাজ্য দখলের জন্য ছিল না, এটি ভারতের রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গতিপথ চিরতরে বদলে দিতে যাচ্ছিল। ইসলামিক বিশ্বের সাথে ভারতের প্রথম বড় সংঘর্ষ ঘটে 711 খ্রিস্টাব্দে। উমাইয়া খেলাফতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে অভিযান চালান। রাজা দাহির পরাজিত হন এবং সিন্ধু প্রথমবারের মতো ইসলামিক শাসনের অধীনে আসে। কিন্তু এই বিজয়ের প্রভাব ছিল সীমিত। আরবরা সিন্ধুর বাইরে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। ভারতের মূল ভূখণ্ড তখনও অক্ষত ছিল। দশম শতাব্দীর শেষ দিকে মধ্য এশিয়া থেকে উঠে আসে এক নতুন শক্তি, গজনবী সাম্রাজ্য। এর সবচেয়ে বিখ্যাত শাসক মাহমুদ আফ গজনি। 1000 থেকে 1027 সালের মধ্যে মাহমুদ গজনি ভারতে প্রায় 17 বার আক্রমণ চালান। এই আক্রমণগুলোর লক্ষ্য ছিল স্পষ্ট: মন্দিরের বিপুল সম্পদ, সোনা, রত্ন ও দাস, রাজনৈতিক আধিপত্য নয়, বরং লুণ্ঠন। কিন্তু মাহমুদ কখনোই ভারতে স্থায়ী শাসন কায়েম করেননি। তার মৃত্যুর পর গজনবী শক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ে। গজনবীদের পতনের পর মঞ্চে আসে এক নতুন শক্তি, ঘুরি বংশ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মাহমুদ ঘুরি। তিনি মাহমুদের মতো শুধু লুট করতে আসেননি, তিনি এসেছিলেন শাসন প্রতিষ্ঠা করতে। 1191 খ্রিস্টাব্দ, তারাইনের প্রথম যুদ্ধ। রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহান মাহমুদ ঘুরিকে পরাজিত করেন। ভারত বাঁচে, কিন্তু অল্প সময়ের জন্য। 1192 খ্রিস্টাব্দ, তারাইনের দ্বিতীয় যুদ্ধ। এইবার মোহাম্মদ ঘুরি জয়ী হন। এই এক যুদ্ধই ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। উত্তর ভারতের দরজা ইসলামিক শাসনের জন্য স্থায়ীভাবে খুলে যায়। মোহাম্মদ ঘুরি নিজে ভারত শাসন করতে আসেননি, তার দৃষ্টি ছিল পশ্চিমে, মধ্য এশিয়ার রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্বে। কিন্তু ভারতে রেখে যান নিজের বিশ্বস্ত দাস সেনাপতিদের, যাদের হাতেই ধীরে ধীরে কেন্দ্রীভূত হতে থাকে ক্ষমতা। এই দাস সেনাপতিদের মধ্যেই ছিলেন একজন অসাধারণ মানুষ, কুতুবউদ্দিন আইবক। প্রথমে তিনি ছিলেন কেবল একজন কৃতদাস, কিন্তু যুদ্ধক্ষেত্রে সাহস, প্রশাসনে দক্ষতা এবং প্রভুর প্রতি আনুগত্য তাকে তুলে আনে ইতিহাসের কেন্দ্রে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ভারতে ঘুরি শাসনের অবসান ঘটে। আর ঠিক সেই শূন্য মুহূর্তেই কুতুবউদ্দিন আইবক নিজেকে ঘোষণা করেন স্বাধীন শাসক। এইভাবেই দিল্লিকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম স্থায়ী ইসলামিক সাম্রাজ্য। এটি শুধু একটি নতুন রাজবংশের উত্থান ছিল না, এটি ছিল শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন।
প্রশাসনে পারস্য প্রভাবের সূচনা এবং ভারতীয় ইতিহাসে এক দীর্ঘ ইসলামিক শাসন যুগের শুরু। দিল্লি সালতানাত প্রথমবারের মতো উত্তর ভারতের বিশাল অঞ্চলকে একক কেন্দ্রীয় শাসনের আওতায় আনে, যেখানে সেনাবাহিনী, রাজস্ব, আইন ও ধর্ম সব কিছুই নতুনভাবে সংগঠিত হয়। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পর প্রশ্ন উঠেছিল একটাই, এই নতুন সাম্রাজ্য কি টিকে থাকতে পারবে? কারণ এটি গড়ে উঠেছিল একজন রাজপুত রাজা বা প্রাচীন রাজবংশের হাত ধরে নয়, বরং এমন মানুষের মাধ্যমে যারা একসময় ছিল কৃতদাস। এই কারণেই ইতিহাসে এই প্রথম শাসক গোষ্ঠী পরিচিত হয় দাস বংশ অথবা মামলুক বংশ নামে। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক একজন যোদ্ধা হিসেবেই বেশি পরিচিত ছিলেন। তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরি সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ চালিয়েছেন, কিন্তু স্বাধীন শাসক হিসেবে তার সময় ছিল খুবই স্বল্প, 1206 থেকে 1210, মাত্র 4 বছর। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। দিল্লি সালতানাত তখনও ছিল অপরিণত ও অস্থির। আইবকের মৃত্যুর পর দিল্লি সালতানাত চরম সংকটে পড়ে। এই সংকট থেকেই উঠে আসেন শামসুদ্দিন ইলতুৎমিশ, যাকে অনেক ঐতিহাসিক দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করেন। ইলতুৎমিশ বিদ্রোহী আমিরদের দমন করেন, রাজধানী দিল্লিকে শক্তিশালী করেন, কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন, খলিফার স্বীকৃতি লাভ করেন। খলিফার স্বীকৃতি তার শাসনকে আন্তর্জাতিক বৈধতা দেয়। তার সময়েই দিল্লি সালতানাত একটি টেকসই রাষ্ট্রের রূপ নেয়। ইলতুৎমিশের মৃত্যুর পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন তিনি। নিজের কন্যা রাজিয়া সুলতানাকে উত্তরাধিকারী ঘোষণা করেন। 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সুলতানা দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন ভারতের প্রথম নারী সুলতান, দক্ষ প্রশাসক, সাহসী শাসক। কিন্তু সমাজ প্রস্তুত ছিল না একজন নারী শাসককে মেনে নিতে। তুর্কি অভিজাতদের বিরোধিতা, ষড়যন্ত্র এবং বিদ্রোহের মুখে রাজিয়ার পতন ঘটে। তার শাসন ছিল সংক্ষিপ্ত কিন্তু ইতিহাসে অমর। রাজিয়ার পর ক্ষমতার ভারসাম্য আবার নড়বড়ে হয়ে পড়ে। এই অস্থিরতা শেষ করেন গিয়াস উদ্দিন বলবন। তিনি কঠোর শাসন কায়েম করেন, অভিজাতদের ক্ষমতা ভাঙেন, গুপ্তচর ব্যবস্থা করে তোলেন, উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল হুমকি মোকাবিলা করেন। তার শাসনে দিল্লি সালতানাত প্রথমবারের মতো ভয়ের মাধ্যমে হলেও স্থিতিশীলতা পায়। বলবনের মৃত্যুর পর তার যোগ্য উত্তরাধিকার না থাকায় দাস বংশ দ্রুত দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে 1290 খ্রিস্টাব্দে দাস বংশের পতন ঘটে। এই পতনের মধ্যে দিয়েই দিল্লি সালতানাতে আরেক নতুন অধ্যায়ের সূচনা হয়, খিলজি বিপ্লব। দাস বংশের পতনের সাথে সাথে দিল্লি সালতানাতে ঘটে যায় এক নীরব কিন্তু গভীর পরিবর্তন। ক্ষমতা এবার আর শুধু তুর্কি দাস অভিজাতদের হাতে সীমাবদ্ধ থাকল না। 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এক বৃদ্ধ সেনাপতি, জালালউদ্দিন খিলজি। এই ঘটনাই পরিচিত হয় ইতিহাসে খিলজি বিপ্লব নামে। জালালউদ্দিন খিলজি দাস বংশের মতো কঠোর শাসনে বিশ্বাস করতেন না। তিনি বিদ্রোহীদের ক্ষমা করতেন, অভিজাতদের সাথে আপোষ করতেন, শান্তিপূর্ণ শাসন চালাতে চাইতেন। কিন্তু দিল্লি সালতানাত তখনও ছিল দুর্বল ও অস্থির। নরম শাসন এই বাস্তবতায় টেকেনি। তার নিজের ভাগ্নে এক তরুণ সেনানায়ক আলাউদ্দিন খিলজি চক্রান্তের মাধ্যমে 1296 সালে জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসন দখল করেন। আলাউদ্দিন খিলজি শুধু একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন দিল্লি সালতানাতের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর শাসক। তার শাসনের মূল লক্ষ্য ছিল তিনটি: অভিজাতদের ক্ষমতা ধ্বংস, শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী, বহিঃশত্রুদের সম্পূর্ণ প্রতিহত করা। আলাউদ্দিন জানতেন শক্তিশালী সেনাবাহিনীর জন্য সস্তা খাদ্য ও স্থিতিশীল অর্থনীতি দরকার। তিনি তাই চালু করেন ইতিহাসের প্রথম রাষ্ট্র নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, খাদ্যের দাম নির্ধারণ, কাপড় ও ঘোড়ার মূল্য নিয়ন্ত্রণ, কঠোর নজরদারি, কালোবাজারিদের কঠিন শাস্তি। ফলে সেনাবাহিনী সস্তায় রসদ পায়, বিদ্রোহের সম্ভাবনা কমে, কেন্দ্রীয় শাসন শক্ত হয়। আলাউদ্দিন খিলজির সময়ে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বারবার আক্রমণ চালায় মঙ্গলরা, কিন্তু এই প্রথম মঙ্গলরা ভারতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আলাউদ্দিন শক্তি দুর্গ নির্মাণ করেন, সীমান্তে সেনা মোতায়েন করেন, নির্মমভাবে আক্রমণ প্রতিহত করেন, দিল্লি রক্ষা পায়। দক্ষিণ ভারত অভিযান, সাম্রাজ্যের বিস্তার। আলাউদ্দিন নিজে দক্ষিণে যাননি, তিনি পাঠান নিজের শ্রেষ্ঠ সেনাপতি মালিক কাফুর।
মালিক কাফুরের অভিযানে দেবগিরি, ওয়ারাঙ্গাল, দার সমুদ্র, মাদুরাই একটির পর একটি রাজ্য দিল্লির অধীনতা স্বীকার করে। দক্ষিণ ভারতের বিপুল সম্পদ দিল্লিতে প্রবাহিত হতে থাকে। আলাউদ্দিন খিলজি ক্ষমতা ধরে রাখতে ভয়কেই অস্ত্র বানান। গুপ্তচর নেটওয়ার্ক, কঠোর আইন, নিষ্ঠুর শাস্তি, কিন্তু এই ভয়ই তার মৃত্যুর পর শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলে। 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের মৃত্যু হলে অযোগ্য উত্তরাধিকার, ষড়যন্ত্র এবং ক্ষমতার দ্বন্দ্বে খিলজি বংশ দ্রুত ভেঙে পড়ে। মাত্র 4 দশকের মধ্যেই এক শক্তিশালী বংশ ইতিহাসে বিলীন হয়ে যায়, আর তাদের পতনের মধ্য দিয়েই দিল্লি সালতানাতে শুরু হয় আরও এক নাটকীয় অধ্যায়, তুঘলক বংশ। খিলজি বংশের পতনের পর দিল্লি সালতানাত আবার দাঁড়িয়েছিল এক অনিশ্চিত মোড়ে। শক্তিশালী কেন্দ্র ছিল, কিন্তু শাসন ব্যবস্থা ভেতর থেকে দুর্বল। এই সময়ই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন এক নতুন শাসক, গিয়াসউদ্দিন তুগলক। এভাবেই শুরু হয় দিল্লি সালতানাতের তৃতীয় অধ্যায়, তুগলক বংশ। গিয়াসউদ্দিন তুগলক ছিলেন একজন বাস্তববাদী শাসক। খিলজি যুগের ভয়ভিত্তিক শাসনের পরে তিনি চেয়েছিলেন শৃঙ্খলা, স্থিতিশীলতা, প্রশাসনিক ভারসাম্য। তিনি বিদ্রোহ দমন করেন, রাজস্ব ব্যবস্থায় নিয়ম ফেরান, সীমান্তে নিরাপত্তা জোরদার করেন। দিল্লি সালতানাত ধীরে ধীরে আবার নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার শাসন দীর্ঘ হয়নি। 1325 খ্রিস্টাব্দে এক রহস্যজনক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। পিতার মৃত্যুর পর সিংহাসনে বসেন মুহাম্মদ বিন তুগলক। ইতিহাসে খুব কম শাসকই আছেন যাদের সম্পর্কে মতামত এতটাই বিপরীত। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, বহু ভাষায় পারদর্শী, গণিত ও দর্শনে দক্ষ, কিন্তু একই সাথে তিনি ছিলেন ভয়ঙ্করভাবে অবাস্তব। তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর। উদ্দেশ্য ছিল যুক্তিসঙ্গত, দক্ষিণ ও উত্তর সমানভাবে নিয়ন্ত্রণ, মঙ্গল হুমকি থেকে দূরে থাকা, কিন্তু বাস্তবায়ন ছিল নির্মম। লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক 1000 কিলোমিটার হাঁটতে বাধ্য করা হয়। ফলাফল মৃত্যু, দুর্ভিক্ষ, জনবিরোধিতা। শেষ পর্যন্ত রাজধানী আবার দিল্লিতে ফেরাতে হয়। আরেক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল তামার মুদ্রা চালু করা, যার মূল্য ছিল রূপার সমান। ধারণাটি ছিল আধুনিক, আজকের কাগজের টাকার মতো, কিন্তু নিয়ন্ত্রণের অভাবে জাল মুদ্রা ছড়িয়ে পড়ে, বাজার ভেঙে পড়ে, অর্থনীতি ধসে যায়। শেষে সরকারকেই লোকের কাছ থেকে জাল মুদ্রা কিনে নিতে হয়। রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই ব্যর্থ সিদ্ধান্তগুলোর ফলে সারা সাম্রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বাংলা, দাক্ষিণাত্য, সিন্ধু, দক্ষিণ ভারত। মুহাম্মদ বিন তুগলক বিদ্রোহ দমন করেন ঠিকই, কিন্তু প্রতিটি দমন সালতানাতকে আরও দুর্বল করে তোলে। মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ক্ষমতায় আসেন ফিরোজ শাহ তুগলক। তিনি ছিলেন পূর্বসূরির সম্পূর্ণ বিপরীত। ফিরোজ শাহ কর কমান, দমন নীতি শিথিল করেন, খাল, সেচ ব্যবস্থা ও রাস্তা নির্মাণ করেন, হাসপাতাল ও মাদ্রাসা স্থাপন করেন। তার শাসনে মানুষ কিছুটা স্বস্তি পায়, কিন্তু তিনি শক্তি সামরিক শাসন গড়তে পারেননি। বিদ্রোহী প্রদেশগুলো পুনর্দখল করেননি। সালতানাত ধীরে ধীরে ভাঙতে শুরু করে। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে দিল্লির তুগলক বংশের ক্ষমতা যখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল, তখন রাজধানী দিল্লি থেকে দূরের অঞ্চলগুলো একে একে নিজেদের আলাদা করে নিতে শুরু করে। উত্তর দাক্ষিণাত্যে মুসলিম শাসকেরা গড়ে তোলে বাহমনি সুলতানাত, আর দক্ষিণে হিন্দু অভিজাতদের নেতৃত্বে জন্ম নেয় শক্তিশালী বিজয়নগর সাম্রাজ্য। বাহমনি সুলতানাত ছিল এমন এক মুসলিম রাষ্ট্রের প্রতীক যে ধরনের শাসন ব্যবস্থা গত 300 বছরে ভারতবর্ষে ধীরে ধীরে গড়ে উঠেছিল। শাসনভার ছিল মুসলিম অভিজাতদের হাতে, তবে হিন্দু জনসাধারণের প্রতি তারা ছিল তুলনামূলকভাবে সহনশীল। বাহমনিরা মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত অভিবাসীদের স্বাগত জানাত, যারা সেনানায়ক, প্রশাসক ও পণ্ডিত হিসেবে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়। এই বিদেশি মুসলিমদের বলা হতো ওয়েস্টার্নার, আর তারা বাহমনিদের জন্য হয়ে উঠেছিল এক অমূল্য সম্পদ। সামরিক ক্ষেত্রে বাহমনিরা ভারতীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে ছিল। তারা ব্যাপকভাবে ব্যবহার করত দ্রুতগামী অশ্বারোহী বাহিনী এবং সম্ভবত ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো বারুদ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্য অনুসরণ করত প্রাচীন হিন্দু রাজতান্ত্রিক ঐতিহ্য।
দুটি সাম্রাজ্যের সীমান্ত ছিল কৃষ্ণা নদীর বরাবর, আর এই সীমান্তই পরিণত হয় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের মঞ্চে। তাদের ইতিহাস জুড়ে সংঘটিত হয় 4টি বড় যুদ্ধ এবং অসংখ্য ছোটখাটো সংঘর্ষ। অধিকাংশ ক্ষেত্রেই বাহমনিরা জয়ী হয় এবং একাধিকবার বিজয়নগরকে কর দিতে বাধ্য করে, যদিও সেই শান্তি কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। তবে ইতিহাস সবসময় একদিকে থাকে না। 1378 সালে বাহমনি সুলতানের এক দাসের হাতে হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে বিজয়নগর বাহিনী উপকূল বরাবর অগ্রসর হয় এবং গোয়া সহ গুরুত্বপূর্ণ বন্দর দখল করে, কিন্তু প্রবিশ দাসে দ্রুতই। 1398 সালে সুলতান ফিরোজ শাহ বাহমনি বিজয়নগরে আক্রমণ চালিয়ে তাদের রাজধানী অবরোধ করেন এবং আবারও কর আদায়ে বাধ্য করেন। তবে এই দুই সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে অদ্ভুত ও নাটকীয় যুদ্ধটি ঘটে 1406 সালে, যা ইতিহাসে পরিচিত স্বর্ণকারের কন্যার যুদ্ধ নামে। বিজয়নগরের শাসক দেবরায়, যিনি সদ্য সিংহাসনের জন্য নিজের ভাইদের হত্যা করে ক্ষমতায় এসেছিলেন, একদিন শুনলেন এক স্বর্ণকারের কন্যার কথা, যাকে নাকি কেউ তুলনা করতে পারে না। দেবরায় তার প্রেমে পড়ে প্রস্তাব পাঠালেন, কিন্তু সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করে। কারণ দুটি: প্রথমত, সে ছিল মুসলিম আর দেবরায় ছিলেন হিন্দু। দ্বিতীয়ত, সে জানত সতীদাহ প্রথার কথা এবং ভয় পেয়েছিল আজ নয়তো কাল দেবরায়কে ক্ষমতাচ্যুত করা হলে তাকেও আগুনে পুড়তে হবে। এই প্রত্যাখ্যান দেবরায়ের অহংকারে আঘাত হানে। রাগে অন্ধ হয়ে তিনি উত্তর দিকে সেনা নিয়ে অগ্রসর হন মেয়েটিকে জোর করে নিয়ে আসার জন্য। মেয়েটি ও তার পিতা পালিয়ে আশ্রয় নেন বাহমনি সুলতানাতের কাছে। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কয়েক মাস ধরে চলা এই সংঘর্ষে অবশেষে বাহমনি বাহিনী দেবরায়কে পিছু হটতে বাধ্য করে। চুক্তির শর্ত ছিল অপমানজনক। দেবরায়কে নিজের এক কন্যাকে বাহমনি সুলতানের সঙ্গে বিয়ে দিতে হয়, আর স্বর্ণকারের কন্যাকে বিয়ে দেওয়া হয় সুলতানের পুত্রের সঙ্গে। এই চুক্তি কয়েক বছরের শান্তি এনে দিলেও দুটি সাম্রাজ্যের রক্তক্ষয়ী শত্রুতা থেমে থাকেনি। এই সময়ে দিল্লি সুলতানাতও অবিরাম পতনের পথে হাঁটছিল। 1398 সালে মধ্য এশিয়া থেকে আগত কুখ্যাত বিজেতা তৈমুর লং দিল্লিতে হামলা চালিয়েও মাত্র 5 দিনে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এই লুটপাট দিল্লিকে শতাব্দীর জন্য পঙ্গু করে দেয়। তুগলক বংশ 15 বছরের মধ্যেই ইতিহাসে হারিয়ে যায়। পরবর্তীতে সৈয়দ ও লোদি বংশ ক্ষমতায় এলেও উত্তর ভারত আর কখনোই আগের শক্তি ফিরে পায়নি। দাক্ষিণাত্যেও পরিস্থিতি ভালো ছিল না। বিজয়নগর ও বাহমনি উভয় সাম্রাজ্যই ভেতরের বিদ্রোহ এবং ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত ছিল। 1525 সালে অবশেষে বাহমনি সুলতানাত ভেঙে পড়ে 5টি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়। দিল্লি তখন শুধুমাত্র একটি আঞ্চলিক শক্তি। বিজয়নগর ব্যস্ত নিজের অভ্যন্তরীণ সমস্যায়। ঠিক সেই শূন্যতাতেই মধ্য এশিয়া থেকে আগত এক নতুন শক্তি ভারতের ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছে। তুর্কি মঙ্গল যুদ্ধ সংস্কৃতি, পারস্য প্রশাসন এবং ইসলামী বিশ্বাসের মিশেলে গঠিত মুঘল সাম্রাজ্য। আর প্রায় একই সময় পশ্চিম ভারতের বন্দরে ভিড়তে শুরু করে ইউরোপ থেকে আসা অচেনা জাহাজ। ভারতের ইতিহাস এখন প্রবেশ করতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন যুগে। ভারতের ইতিহাসে অনেক বিজয়ী এসেছে, অনেক আক্রমণকারী লুণ্ঠন করে চলে গেছে, কিন্তু 1526 সালে যারা এসেছিল তারা শুধু লুট করতে আসেনি, তারা এসেছিল শাসন করতে, গড়ে তুলতে এবং ইতিহাস বদলে দিতে। এই সময় থেকেই শুরু হয় ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায়, মুঘল যুগ। মুঘল বা মঙ্গলরা ভারতের কাছে একেবারে অপরিচিত ছিল না। চেঙ্গিস খানের যুগ থেকেই মধ্য এশিয়ার এই যোদ্ধারা মাঝে মাঝে ভারতীয় সীমান্তে হানা দিয়েছে। তৈমুর লং নিজেকেও মঙ্গল বলা হতো। কিন্তু 1526 সালে যে মুঘলরা এলো তারা ছিল ভিন্ন। তারা ক্ষণস্থায়ী আক্রমণকারী নয়, তারা হতে যাচ্ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী প্রাক আধুনিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘলরা ভারতে প্রবেশ করে আফগানিস্তানের পথ ধরে। তাদের নেতা ছিলেন জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যিনি নিজেকে চেঙ্গিস খান ও তিমুর উভয়েরই বংশধর বলে দাবি করতেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির লোদি সুলতানকে পরাজিত করেন এবং উত্তর ভারতের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষিত সাহিত্যপ্রেমী মানুষ। তিনি নিজের অভিজ্ঞতা লিখে গেছেন। ভারতের প্রকৃতি, গাছপালা ও প্রাণী জগৎ তাকে মুগ্ধ করেছিল।
কিন্তু ভারতীয় সমাজের সঙ্গে তার সম্পর্ক ছিল সীমিত। তিনি পারস্য সংস্কৃতিতে ঘেরা প্রাসাদ নির্মাণ করেন, যা ছিল যেন ভারতীয় জনজীবন থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। তবে বাবরের সাম্রাজ্য ছিল ক্ষণস্থায়ী। বাবরের মৃত্যুর পর তার সাম্রাজ্য মধ্য এশীয় রীতিতে ভাগ হয়ে যায়। ভারতের দায়িত্ব পান তার পুত্র হুমায়ুন। কিন্তু হুমায়ুন ছিলেন দুর্বল অবস্থানে। 1540 সালে আফগান নেতা শের শাহ সুরি বিদ্রোহ করে মুঘলদের ভারত থেকে বিতাড়িত করেন। হুমায়ুন সাহায্যের জন্য ভাইদের কাছে গিয়েও ব্যর্থ হন। অবশেষে তাকে পালিয়ে যেতে হয় পারস্যের সাফাবিদ সাম্রাজ্যে। সেখানেই ভাগ্যের মোড় ঘোরে। সাফাবিদরা তাকে একটি শক্তিশালী সেনাবাহিনী দেয়। এই বাহিনী নিয়ে হুমায়ুন আবার ফিরে আসেন। 1555 সালে সিরহিন্দের যুদ্ধে তিনি দিল্লি সালতানাতকে চূর্ণ করেন এবং বাবরের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। কিন্তু ভাগ্য নির্মম ছিল। ভারত পুনর্দখলের মাত্র 6 মাস পর নিজের গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুন মৃত্যুবরণ করেন। হুমায়ুনের মৃত্যুর সময় তার পুত্র আকবর ছিলেন মাত্র 12 বছরের শিশু। শাসনভার সামলান তার রিজেন্ট বাইরম খান, একজন দক্ষ প্রশাসক ও সেনানায়ক। কিন্তু ক্ষমতা হস্তান্তরের সময় বাইরম খান বিদ্রোহ করেন। আকবর বিদ্রোহ দমন করেন, তবুও প্রতিশোধ নেননি, বরং তাকে মক্কায় হজ পালনের সুযোগ দেন। এই সিদ্ধান্তই আকবরকে অন্যান্যদের থেকে আলাদা করে। আকবর একের পর এক যুদ্ধ জয় করে উত্তর ও পূর্ব ভারতে মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন উদ্ভাবক। 1569 সালে রাজপুত রাজাদের বিরুদ্ধে তিনি সম্ভবত ভারতে প্রথমবার কামানের কার্যকর ব্যবহার করেন। মুঘল বাহিনী ইতিহাসে ভারতের প্রথম বড় সেনাবাহিনী, যারা প্রধানত বারুদ ও আগ্নেয়াস্ত্রের ওপর নির্ভর করত। কিন্তু আকবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ রাষ্ট্রনায়ক। তিনি বুঝেছিলেন ভারত শাসন করতে হলে হিন্দু অভিজাতদের সঙ্গে সমঝোতা জরুরি। তিনি হিন্দু নারীকে বিয়ে করেন, রাজপুত রাজাদের প্রশাসনিক স্বাধীনতা দেন। শর্ত একটাই, বিশ্বাসঘাতকতা নয়। তিনি প্রশাসনকে কেন্দ্রীভূত করেন, যে কাঠামো শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। আকবর নিষিদ্ধ করেন পশুবলি, বন্ধ করেন জোরপূর্বক সতী প্রথা, হিন্দু মন্দিরে পূজার স্বাধীনতা দেন এবং 1564 সালে জিজিয়া কর বিলুপ্ত করেন। 1575 সাল থেকে তিনি শুরু করেন ধর্মীয় বিতর্ক সভা, যেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এমনকি জরথুস্ট্রবাদীরাও অংশ নিত। এই সহিষ্ণুতা ছিল প্রায়োজনগতভাবে কার্যকর, কিন্তু একই সঙ্গে ছিল আকবরের ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন। 1505 সালে আকবর মৃত্যুবরণ করেন, কিন্তু রেখে যান এমন এক সাম্রাজ্য যা আরও 250 বছর টিকে থাকবে। মুঘল যুগ শুধু মহান পুরুষদের গল্প নয়, এটি শক্তিশালী নারীদেরও যুগ। আকবরের পুত্র জাহাঙ্গীর প্রেমে পড়েন এক অসাধারণ নারীর, নূরজাহান। তরুণ বয়সে প্রেম হলেও নূরজাহান দরিদ্র পরিবারের হওয়ায় আকবর তাকে অন্যত্র বিয়ে দিতে বাধ্য করেন। কিন্তু আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সেই বিয়ে ভেঙে নূরজাহানকে নিজেই বিয়ে করেন। নূরজাহান ছিলেন অসাধারণ রাজনীতিবিদ। তিনি রাজমোহরের অধিকার পান, সরকারি নিয়োগ ও ফরমান জারি করতেন। অনেক ক্ষেত্রেই জাহাঙ্গীর ছিলেন নামমাত্র শাসক, আসল ক্ষমতা ছিল নূরজাহানের হাতে। এই শক্তি নজর এড়ায়নি যুবরাজ শাহজাহানের। জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান নূরজাহানকে রাজদরবার থেকে নির্বাসিত করেন। তার জায়গায় ইতিহাসে প্রবেশ করে আরেক নাম, মুমতাজ মহল। ইতিহাসে খুব কম ভালোবাসা আছে যা পাথরে খোদাই হয়ে অমর হয়েছে, আর সেই ভালোবাসার সবচেয়ে বিখ্যাত স্মারক তাজমহল। কিন্তু তাজমহল শুধু প্রেমের গল্প নয়, এটি ছিল এক সাম্রাজ্যের ক্ষমতা, সম্পদ এবং আত্মবিশ্বাসের প্রতীক। জাহাঙ্গীরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র শাহজাহান। তার শাসনকালকে বলা হয় মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। সাম্রাজ্য ছিল স্থিতিশীল, রাজকোষ ছিল পরিপূর্ণ, আর শিল্প ও স্থাপত্য পৌঁছে গিয়েছিল তার সর্বোচ্চ শিখরে। শাহজাহান ছিলেন একাধারে একজন দক্ষ শাসক এবং সৌন্দর্য পিপাসু শিল্পপ্রেমী। শাহজাহান ও মুমতাজ মহল ছিলেন প্রকৃত অর্থেই এক প্রেমময় দম্পতি। তারা কিশোর বয়সেই পরস্পরের সঙ্গে বাগদান করেন এবং প্রায় 20 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 26 বছরের দাম্পত্য জীবনে শাহজাহান আর কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেননি। অন্য বিয়েগুলো ছিল শুধু রাজনৈতিক। মুমতাজ শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন শাহজাহানের ঘনিষ্ঠ উপদেষ্টা। দরবারে আদেশ দেওয়া, উচ্চ পদে নিয়োগ, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই দম্পতির 14টি সন্তান জন্ম নেয়। 1631 সালে চতুর্দশ সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ মহল মৃত্যুবরণ করেন।
শাহজাহান ভেঙে পড়েন। কয়েকদিন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, দরবারে যান না, কথা বলতেও অক্ষম হয়ে পড়েন। এই শোক থেকেই জন্ম নেয় এক সিদ্ধান্ত, তিনি এমন এক সমাধি নির্মাণ করবেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। শাহজাহান দায়িত্ব দেন তার প্রধান স্থপতি উস্তাদ আহম্মদ লাহোরীকে। আগ্রার কাছে যমুনা নদীর তীরে শুরু হয় নির্মাণ কাজ। হাজার হাজার শ্রমিক, শিল্পী ও কারিগর বছরের পর বছর কাজ করেন। 1643 সালে মুমতাজের মৃত্যুর 12তম বার্ষিকীতে প্রথম স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয় তাজমহলে। পুরো কমপ্লেক্স সম্পূর্ণ হতে আরও প্রায় 10 বছর সময় লাগে। একটি প্রচলিত গল্প আছে, শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে চোখ উপড়ে ফেলেছিলেন যাতে তারা আর কখনো এমন কিছু বানাতে না পারে। ইতিহাসবিদরা একমত এটি সম্পূর্ণ মিথ্যে। 1648 সালে শাহজাহান নিজেও তাজমহলে মুমতাজের পাশে সমাহিত হন। আজ তাজমহল শুধু মুঘল স্থাপত্য নয়, ভারতের অতীত ও বর্তমানের এক চিরন্তন প্রতীক। শাহজাহানের শেষ জীবন শান্ত ছিল না। তার পুত্রদের মধ্যে ক্ষমতার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত বিজয়ী হন ঔরঙ্গজেব। তিনি নিজের পিতাকে বন্দী করেন এবং সিংহাসনে বসেন। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বিস্তৃত শাসক। তার আমলে সাম্রাজ্য দক্ষিণ ভারতের গভীর পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু তার শাসন ছিল কঠোর। তিনি আকবরের সহনশীল নীতি থেকে সরে আসেন, জিজিয়া কর পুনর্বহাল করেন এবং ধর্মীয় কঠোরতা আরোপ করেন। এর ফলে বিদ্রোহ বাড়তে থাকে। রাজপুত, মারাঠা, শিখ সবাই একে একে প্রতিরোধ গড়ে তোলে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে। দুর্বল উত্তরাধিকারী, অর্থনৈতিক সংকট, অবিরাম বিদ্রোহ এবং ইউরোপীয় শক্তির আগমন সব মিলিয়ে একসময়ের অজেয় সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। ভাবুন তো, একটি কোম্পানি, কোনো রাজা নয়, কোনো সাম্রাজ্য নয়, মাত্র কিছু বণিক আর কিছু নথিতে সই করা কাগজ। কিন্তু এই কাগজই একদিন কেড়ে নেবে কোটি কোটি মানুষের স্বাধীনতা। 1600 সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মশলার খোঁজে তারা এসেছিল, কিন্তু ইতিহাসের পাতায় তারা রেখে গেছে যুদ্ধ, ষড়যন্ত্র, লুট, দুর্ভিক্ষ আর এক উপমহাদেশের পতনের গল্প। কিভাবে একটি কোম্পানি পরিণত হলো শাসকে, কিভাবে বন্ধুত্ব বদলে গেল বন্দুকের নলে, আর কিভাবে এই গল্পের শেষ হলো রক্ত, বিদ্রোহ ও দেশভাগে। এই ভিডিওতে আমরা জানব ভারতের ওপর ব্রিটিশ আধিপত্যের পুরো গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। 1600 সালে ইংল্যান্ডের একদল উদ্যমী বণিক একটি স্বপ্ন নিয়ে একত্রিত হন। তাদের লক্ষ্য ছিল দূরবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যে অংশ নিয়ে সম্পদ ও প্রভাব অর্জন করা। এই উদ্দেশ্যে তারা গঠন করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান। মাত্র 125 জন শেয়ার হোল্ডার মিলে তারা প্রায় 70,000 পাউন্ড মূলধন সংগ্রহ করেন, যা সেই সময় ছিল একটি বিশাল অঙ্ক। এই কোম্পানির মূল স্বপ্ন ছিল মশলার বাণিজ্যে প্রভুত্ব বিস্তার, যা তখন ইউরোপে ছিল অত্যন্ত মূল্যবান। 1601 সালে কোম্পানি তাদের প্রথম পদক্ষেপ হিসাবে ইন্দোনেশিয়ার মশলা দ্বীপপুঞ্জ 2টি কারখানা স্থাপন করে, কিন্তু সেখানে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় ডাচ, পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকদের তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে ডাচরা তাদের শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা নিয়ে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করছিল। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে কোম্পানি একটি নতুন গন্তব্যের দিকে নজর দেয়, ভারতবর্ষ। 1608 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা ভারতের গুজরাটের সুরাট বন্দরে পৌঁছান। তখন ভারত শাসন করছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, যিনি তার বিশাল ও শক্তিশালী সাম্রাজ্যের জন্য পরিচিত ছিলেন। ব্রিটিশরা বুঝতে পারেন যে মুঘল সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়া বোকামি, তাই তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পন্থা বেছে নেন। কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আগ্রায় জাহাঙ্গীরের দরবারে পৌঁছে সুরাটে বাণিজ্যের জন্য কারখানা স্থাপনের অনুমতি চান। কিন্তু সুরাটে তখন পর্তুগিজ বণিকদের দৃঢ় প্রভাব ছিল এবং তারা মুঘলদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। ফলে জাহাঙ্গীর ব্রিটিশদের অনুমতি দিতে অস্বীকার করেন। এই প্রাথমিক ব্যর্থতা সত্ত্বেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাল ছাড়েননি। তারা ভারতের অন্যান্য অঞ্চলের দিকে নজর দেন, যেখানে মুঘলদের প্রভাব কম ছিল। 1611 সালে তারা অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনামে পৌঁছায়। এই অঞ্চল তখন মুঘলদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে ছিল। স্থানীয় শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে কোম্পানি এখানে তাদের প্রথম কারখানা স্থাপন করে। এটি ছিল ভারতের মাটিতে তাদের প্রথম সাফল্য, যা তাদের ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
1612 সালে কোম্পানি গুজরাটের সুরাটে ফিরে আসে এবং সেখানে পর্তুগিজদের বিরুদ্ধে সোয়ালি যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধে তারা পর্তুগিজদের পরাজিত করে, যার ফলে সুরাটে ইউরোপীয় বাণিজ্যে পর্তুগিজদের প্রভাব কমে যায়। এই জয় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়, কারণ এটি তাদের ভারতীয় উপমহাদেশে একটি শক্ত অবস্থান তৈরির পথ প্রশস্ত করে। 1615 সালে ইংরেজ কূটনীতিক স্যার থমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে পৌঁছান। তিনি সম্রাটকে মুগ্ধ করতে দুর্দান্ত উপহার প্রদান করেন। এই কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাহাঙ্গীর সুরাটে কারখানা স্থাপনের জন্য কোম্পানিকে আনুষ্ঠানিক অনুমতি দেন। এই অনুমতি শুধু সুরাটেই সীমাবদ্ধ ছিল না, বরং কোম্পানিকে কিছু বিশেষ বাণিজ্যিক সুবিধাও দেওয়া হয়, যার মাধ্যমে তারা মুঘল সম্রাটকে বার্ষিক অর্থ প্রদানের বিনিময়ে সুরাটে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। এই সাফল্যের পর কোম্পানি তাদের কার্যক্রম দ্রুত প্রসারিত করে। পরবর্তী কয়েক বছরে তারা মাদ্রাজ, বোম্বাই, আহমেদাবাদ এবং পাটনার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলিতে কারখানা গড়ে তোলে। তাদের বাণিজ্যে তুলা, রেশম, নীল এবং পরবর্তী সময় চা ও আফিংয়ের মতো পণ্য প্রধান ভূমিকা পালন করে। এই কারখানাগুলি কেবল বাণিজ্যিক কেন্দ্রই ছিল না, বরং স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধি নিয়ে আসে এবং কোম্পানির প্রভাব বাড়াতে সাহায্য করে। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মাটিতে তাদের শিকড় মজবুত করার প্রথম ধাপগুলি সম্পন্ন করে। তাদের কৌশল ছিল স্পষ্ট: যুদ্ধের চেয়ে কূটনীতি এবং স্থানীয় শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাণিজ্যের ভিত মজবুত করা। এই প্রাথমিক পদক্ষেপগুলি ছিল ভারতীয় উপমহাদেশে তাদের ভবিষ্যৎ আধিপত্যের ভিত্তি। 1670 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্যে একটি বড় মোড় আসে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস কোম্পানিকে অভূতপূর্ব ক্ষমতা প্রদান করেন। এই ক্ষমতার মধ্যে ছিল নিজস্ব সেনাবাহিনী গঠনের অধিকার, যুদ্ধ ঘোষণার ক্ষমতা এবং এমনকি ভূখণ্ড দখলের অনুমতি। এই অসাধারণ সুযোগ কোম্পানির জন্য শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানের সীমানা ছাড়িয়ে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হয়ে ওঠার পথ প্রশস্ত করে। এই নতুন ক্ষমতার জোরে কোম্পানি ভারতের মাটিতে আরও উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করতে উৎসাহিত হয়। 1686 সালে এই নবলব্ধ ক্ষমতার উচ্ছ্বাসে উদ্বুদ্ধ হয়ে কোম্পানি একটি সাহসী কিন্তু অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়। তারা মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন মুঘল সাম্রাজ্য ছিল তার শক্তির শীর্ষে এবং তাদের বিশাল ও সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ্য। কোম্পানির ছোট ও তুলনামূলকভাবে দুর্বল সেনাবাহিনী মুঘল বাহিনীর কাছে সহজেই পরাজিত হয়। এই পরাজয় কোম্পানির জন্য একটি তিক্ত শিক্ষা হয়ে দাঁড়ায়। কোম্পানির তৎকালীন গভর্নর জোসিয়া চাইল্ডকে আওরঙ্গজেবের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। এছাড়া তাদের ওপর 1,50,000 টাকার একটি ভারী জরিমানা আরোপ করা হয়, যা আজকের মুদ্রায় প্রায় 35 কোটি টাকার সমান। এই পরাজয় সত্ত্বেও কোম্পানি হাল ছাড়েনি। তারা তাদের কৌশল পরিবর্তন করে এবং ধৈর্যের সাথে সুযোগের অপেক্ষায় থাকে। 1707 সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু মুঘল সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে অভ্যন্তরীণ কলহ এবং ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, যা সাম্রাজ্যকে ক্রমশ দুর্বল করে তোলে। 1707 সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিশেষ করে বাংলা, যেখানে তখন বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার এবং ওড়িশা একত্রে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছিল, সেখানে কোম্পানি তাদের প্রভাব বিস্তারের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে কোম্পানি একটি অভূতপূর্ব সুযোগ লাভ করে। সম্রাট তাদের বাংলায় করমুক্ত বাণিজ্যের অনুমতি প্রদান করেন। এই অনুমতির সঙ্গে তারা দস্তক নামে একটি বিশেষ বাণিজ্যিক অনুমতিপত্র পায়, যার মাধ্যমে তারা শুল্ক ও কর এড়িয়ে অবাধে ব্যবসা চালাতে শুরু করে। এই সুবিধা কোম্পানির জন্য লাভজনক হলেও বাংলার অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে। স্থানীয় ব্যবসায়ীরা এই অন্যায্য সুবিধার কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। মুঘল সরকারের রাজস্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা সাম্রাজ্যের আর্থিক সংকটকে আরও তীব্র করে। এই সময়কালে বাংলার প্রশাসনিক দায়িত্বে ছিলেন মুর্শিদ কুলি খান, যিনি মুঘল সম্রাটের প্রতিনিধি হিসেবে নবাবের ভূমিকা পালন করছিলেন।
তিনি কোম্পানির এই অবাধ ক্ষমতার অপব্যবহার লক্ষ্য করে তাদের উপর কর আরোপের চেষ্টা করেন, কিন্তু কোম্পানি এই দাবিকে অন্যায় বলে প্রত্যাখ্যান করে এবং স্থানীয় শাসকদের প্রতি অবমাননাকর আচরণ করে। এই ঘটনা বাংলায় কোম্পানির সঙ্গে স্থানীয় শাসকদের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। 1756 সালে বাংলার নবাবের পদে আসীন হন সিরাজউদ্দৌলা। তিনি কোম্পানির অবাধ্য ও উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে কঠোর পদক্ষেপ নেন। তিনি কলকাতায় অবস্থিত কোম্পানির ফোর্ট উইলিয়াম দখল করেন। এই ঘটনার সময় ব্রিটিশ কর্মকর্তাদের একটি ছোট কারাগারে বন্দী করা হয়, যেখানে অনেকে মারা যান। এই ঘটনা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে কুখ্যাত হয়ে ওঠে। এটি কোম্পানির জন্য একটি বড় ধাক্কা হয় এবং তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এটি বাংলায় তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সমৃদ্ধ অর্থনীতির সুযোগ নিয়ে তাদের বাণিজ্যিক ভিত শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার পথে এগিয়ে যায়। তাদের কৌশল ছিল স্পষ্ট: স্থানীয় শাসকদের সঙ্গে সংঘাত এড়িয়ে ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা। 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দখল এবং ব্ল্যাক হোল ট্র্যাজেডি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গভীর ধাক্কা ছিল। এই ঘটনা তাদের মধ্যে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ, যিনি ছিলেন একজন দূরদর্শী ও কৌশলী নেতা, এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটি চতুর পরিকল্পনা তৈরি করেন। তিনি বুঝতে পারেন যে বাংলার নবাব সিরাজউদ্দৌলার শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জয়লাভ করা কঠিন। তাই তিনি কূটনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের পথ বেছে নেন। সিরাজউদ্দৌলার শাসনের প্রতি সবাই সন্তুষ্ট ছিলেন না। তার বিরোধীদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের প্রভাবশালী জগৎ শেঠ পরিবার, যারা ছিলেন বাংলার অন্যতম ধনী ব্যাংকার ও বণিক। এছাড়া নবাবের সেনাপতি মীর জাফর নিজেই নবাব হওয়ার গোপন স্বপ্ন লালন করছিলেন। রবার্ট ক্লাইভ এই অসন্তোষের সুযোগ নেন এবং জগৎ শেঠ পরিবার ও মীর জাফরের সঙ্গে গোপন জোট গড়ে তোলেন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে পারলে মীর জাফরকে নবাবের পদে বসানো হবে। এই ষড়যন্ত্রের ফলশ্রুতি 1757 সালের 23 জুন বাংলার পলাশীতে এক ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে অমর হয়ে আছে। সংখ্যার দিক থেকে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল অনেক বড়, কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ক্লাইভের কৌশলগত দক্ষতার কাছে তারা পরাজিত হয়। সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং পরে তাকে হত্যা করা হয়। এই জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করে। মীর জাফরকে নবাব হিসেবে নিয়োগ করা হয়, কিন্তু তিনি ছিলেন ব্রিটিশদের হাতে একজন পুতুল শাসক। কোম্পানি তার কাছ থেকে প্রচুর অর্থ, ভূমি এবং বাণিজ্যিক সুবিধা আদায় করে, কিন্তু মীর জাফর কোম্পানির সম্পূর্ণ আজ্ঞাবহ না হওয়ায় কয়েক বছর পর তাকে সরিয়ে দেওয়া হয়। 1760 সালে তার জামাই মীর কাসিমকে নবাব করা হয়। মীর কাসিমও শুরুতে কোম্পানির সঙ্গে মিলে কাজ করলেও পরে তাদের অত্যধিক হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করেন। এর ফলে কোম্পানি আবার মীর জাফরকে ফিরিয়ে এনে নবাব করেন 1763 সালে। মীর জাফরের মৃত্যুর পর 1765-তে তার পুত্র নজম উদ্দৌলা নবাব হন, কিন্তু তিনিও সম্পূর্ণরূপে কোম্পানির অধীনে থাকেন। মীর জাফরের পর মীর কাসিম নবাব হয়ে উঠলেও তিনি কোম্পানির অত্যধিক হস্তক্ষেপ ও লোভে ক্ষুব্ধ হন। তিনি নিজের স্বাধীনতা ফিরে পেতে চেয়েছিলেন এবং কোম্পানির অবাধ বাণিজ্য ও কর ফাঁকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন। এতে কোম্পানির সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। মীর কাসিম একা লড়াই করতে না পেরে আওধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের সঙ্গে জোট বাঁধেন। এই তিন শক্তির মিলিত বাহিনী 1764 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে নামে। এই যুদ্ধ সংঘটিত হয় বক্সারে বা বর্তমান বিহারে, যা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। যদিও মিত্রবাহিনীর সেনা সংখ্যা অনেক বেশি ছিল, তবু কোম্পানির সেনাপতি হেক্টর মনরোর নেতৃত্বে ব্রিটিশ সিপাহী বাহিনী অসাধারণ কৌশল, শৃঙ্খলা ও আধুনিক অস্ত্রের জোরে যুদ্ধে জয়লাভ করে। এই জয় কোম্পানির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। বক্সারের যুদ্ধে জয়ের ফলে বাংলা, বিহার ও উড়িষ্যার উপর কোম্পানির সামরিক ও রাজনৈতিক আধিপত্য প্রায় অপরিসীম হয়ে ওঠে। 1765 সালে এই জয়ের পরিণতি হিসেবে স্বাক্ষরিত হয় এলাহাবাদের সন্ধি।
এই সন্ধির মাধ্যমে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি অধিকার প্রদান করেন। দিওয়ানি অধিকার মানে এই অঞ্চলগুলোর রাজস্ব বা কর সংগ্রহের পূর্ণ অধিকার, অর্থাৎ এখন থেকে কোম্পানি সরাসরি এই বিশাল অঞ্চলের কর সংগ্রহ করবে এবং সেই অর্থ নিজেরাই ব্যবহার করতে পারবে। এই দিওয়ানি অধিকার কোম্পানির জন্য একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এর আগে তারা শুধু বাণিজ্যিক লাভ করত, কিন্তু এখন তারা একটি বিশাল অঞ্চলের রাজস্বের মালিক হয়ে যায়। এই বিপুল অর্থ দিয়ে তারা আরও বেশি সৈন্য নিয়োগ করতে পারে, সামরিক শক্তি বাড়াতে পারে, নতুন অঞ্চল জয়ের পরিকল্পনা করতে পারে, ভারতের অন্যান্য অংশে প্রভাব বিস্তার করতে পারে। এলাহাবাদের সন্ধি ও দিওয়ানি অধিকারের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটি শাসক শক্তিতে রূপান্তরিত হয়। এই বিপুল রাজস্বের টাকা দিয়ে তারা আরও বড় সেনাবাহিনী গড়ে তোলে এবং ভারতের অন্যান্য অঞ্চলের দিকে নজর দেয়। কোম্পানি সরাসরি সব জায়গায় যুদ্ধ করে জয় করার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে চতুর ও কম খরচের কৌশল ব্যবহার করে। এর মধ্যে দুটি কৌশল ছিল সবচেয়ে কার্যকর। এক, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 সাল এই নীতির প্রবর্তক। এই চুক্তির মূল শর্তগুলো ছিল, ভারতীয় রাজা নিজের সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হবেন, তার রাজ্যের সুরক্ষার দায়িত্ব কোম্পানি নেবে, রাজ্যে একটি ব্রিটিশ সেনাদল বা সাবসিডিয়ারি ফোর্স স্থায়ীভাবে রাখা হবে, এই সেনাদলের খরচ রাজা নিজেই বহন করবেন, রাজা অন্য কোনো ইউরোপীয় শক্তির, বিশেষ করে ফরাসিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, রাজ্যে একজন ব্রিটিশ রেসিডেন্ট বা প্রতিনিধি থাকবেন যিনি রাজার কাজকর্মের উপর নজর রাখবেন। যদি কোনো রাজা এই খরচ দিতে না পারতেন, তাহলে তার রাজ্যের কিছু অংশ বা পুরো রাজ্যই কোম্পানির হাতে চলে যেত। প্রথম এই চুক্তি করে হায়দ্রাবাদ 1798, তারপর মহীশূর, আওধ, রাজপুত রাজ্য, মারাঠা রাজ্যের অনেক অংশ এই ফাঁদে পড়ে। 2, ডক্ট্রিন অফ ল্যাপস। লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 এই নীতি কঠোরভাবে প্রয়োগ করেন। নিয়ম ছিল, যদি কোনো ভারতীয় রাজা বা রানী দত্তক পুত্র গ্রহণ করেন, অর্থাৎ দত্তক নেন, তবে সেই দত্তক পুত্রকে রাজ্যের উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না। প্রাকৃতিক পুত্র না থাকলে রাজ্য ল্যাপস হয়ে সরাসরি কোম্পানির অধীনে চলে যাবে। এই নীতির মাধ্যমে কোম্পানি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো দখল করে: সাতারা 1848, জয়পুর, উদয়পুর 1852, নাগপুর 1853, ঝাঁসি 1854, আওধ 1856। এটি ছিল সবচেয়ে বিতর্কিত দখল। এই দুই কৌশলের মাধ্যমে কোম্পানি যুদ্ধ ছাড়াই বা খুব কম যুদ্ধ করে বিপুল অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। 1818 সাল নাগাদ ভারতের প্রায় 2/3 অঞ্চল এবং জনসংখ্যার প্রায় 76% কোম্পানির প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে চলে আসে। 1857 সালে ভারতের ইতিহাসে একটি বড় ঘটনা ঘটে, সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই বিদ্রোহ শুরু হয় মিরাট থেকে এবং দ্রুত দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, গোয়ালিয়র সহ অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। বিদ্রোহের প্রধান কারণগুলো ছিল সিপাহীদের মধ্যে অসন্তোষ, চর্বিযুক্ত কার্তুজের ঘটনা, ডক্ট্রিন অফ ল্যাপস ও আওধ দখলের কারণে রাজা মহারাজাদের ক্ষোভ, কোম্পানির হস্তক্ষেপ ও সাংস্কৃতিক অসম্মান, অর্থনৈতিক শোষণ ও কৃষক জমিদারদের অসন্তোষ। যদিও বিদ্রোহীরা শুরুতে কিছু সাফল্য পায় এবং বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করে, শেষ পর্যন্ত ব্রিটিশরা অত্যন্ত নৃশংসভাবে বিদ্রোহ দমন করে। এই সময় মুঘল সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা বার্মায় নির্বাসিত করে এবং তার উত্তরাধিকারীদের হত্যা করা হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এই বিদ্রোহ শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্যই নয়, বরং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি জোরালো সতর্কবার্তা হয়ে ওঠে। বিদ্রোহ দমনের পর লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ও রানী ভিক্টোরিয়ার সরকার গভীরভাবে উপলব্ধি করেন যে একটি বেসরকারি বাণিজ্যিক কোম্পানির হাতে এত বিশাল, জটিল ও জনবহুল একটি দেশের শাসনভার ছেড়ে দেওয়া আর নিরাপদ নয়। কোম্পানির শাসন ব্যবস্থায় অনেক দুর্নীতি, অদক্ষতা ও অত্যাচারের অভিযোগ উঠেছে। বিদ্রোহের মূলে ছিল স্থানীয় রাজা মহারাজা, জমিদার, কৃষক, সিপাহী সকলের মধ্যে কোম্পানির প্রতি গভীর অসন্তোষ।
ভারতের মতো একটি দেশকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখতে হলে শাসন ব্যবস্থাকে আরও কেন্দ্রীভূত, আনুষ্ঠানিক ও রাজকীয় মর্যাদাপূর্ণ করা দরকার। এই সব বিবেচনা করে 1858 সালের 2 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাশ করে। এই আইনের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক ক্ষমতা চিরতরে কেড়ে নেওয়া হয়। ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ ক্রাউনের অর্থাৎ রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল ও কোর্ট অফ ডিরেক্টরস বিলুপ্ত করা হয়। ভারতের গভর্নর জেনারেলের পদের পরিবর্তে চালু হয় ভাইসরয় পদ। ভাইসরয় হলেন ভারতে ব্রিটিশ রানীর প্রতিনিধি এবং সর্বোচ্চ শাসক। ভারতে একটি নতুন ইন্ডিয়া অফিস গঠিত হয় লন্ডনে, যার প্রধান হন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তিনি ভারতের শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকেন। 1858 সালের 1 নভেম্বর সিপাহী বিদ্রোহ দমনের পরপরই ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ভারতবাসীর উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র বা রানীর ঘোষণা জারি করেন। এই ঘোষণা ব্রিটিশ রাজের শুরুর সঙ্গে সঙ্গে ভারতীয়দের মনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার প্রয়াস ছিল। ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো ছিল এরকম: ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা হবে না, কোনো ধর্মকে প্রচার বা দমন করা হবে না, সকলের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে, ভারতীয় রাজা মহারাজাদের অধিকার ও সম্মান রক্ষা করা হবে, তাদের রাজ্য, সম্পত্তি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দেখানো হবে, জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না, সকলকে সমান আইনের অধীনে রাখা হবে এবং যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হবে, কৃষক ও জমিদারদের অধিকার সুরক্ষিত থাকবে, জমির মালিকানা ও করের ব্যবস্থায় ন্যায় বিচার করা হবে, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা হবে, যুদ্ধ ও অশান্তির পরিবর্তে শান্তিপূর্ণ শাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই ঘোষণা পড়ে অনেক ভারতীয়র মনে আশার আলো জ্বলে উঠেছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রতিশ্রুতিগুলোর প্রায় কোনোটিই পূর্ণভাবে রক্ষিত হয়নি, বরং ঘটেছিল ঠিক উল্টোটা। প্রশাসনে ভারতীয়দের উপেক্ষা, উচ্চ পদগুলোতে আইসিএস, সেনাবাহিনীর উচ্চ অফিসার, গভর্নর, কাউন্সিলর ইত্যাদিতে ইউরোপীয়দের একচেটিয়া দখল জায়গা থেকে যায়। ভারতীয়দের জন্য দরজা প্রায় বন্ধই ছিল। বৈষম্য ও বর্ণবাদ, আইনের চোখে সকলে সমান হলেও বাস্তবে ইউরোপীয়রা বিশেষ সুবিধা পেতেন। রেলওয়ে, ক্লাব, আদালত, হাসপাতাল সর্বত্র বৈষম্য ছিল। করের ভার সাধারণ মানুষের উপর। ল্যান্ড রেভিনিউ ব্যবস্থা, জমিদারি, রায়তোয়ারি, মাহালওয়ারি এমনভাবে চালু ছিল যে কৃষকদের উপর অত্যধিক করের বোঝা পড়ত। দুর্ভিক্ষের সময়ও কর মকুব হতো না। রাজা মহারাজাদের অধিকার হরণ, যদিও কথায় বলা হয়েছিল রক্ষা করা হবে, কিন্তু পরোক্ষভাবে রেসিডেন্ট ও পলিটিক্যাল এজেন্টদের মাধ্যমে রাজাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা হতো। অনেক রাজ্যে হস্তক্ষেপ করা হতো। ধর্মীয় হস্তক্ষেপের অভিযোগ, খ্রিস্টান মিশনারিদের কাজকে প্রশ্রয় দেওয়া হতো, যা অনেক হিন্দু ও মুসলিমের মনে অসন্তোষ তৈরি করেছিল। 1876 সালে রানী ভিক্টোরিয়া আরও এক ধাপ এগিয়ে যান। 1 জানুয়ারি 1877 দিল্লির দরবারে বা ইম্পিরিয়াল অ্যাসেম্বলেজে তিনি নিজেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এমপ্রেস অফ ইন্ডিয়া বা ভারতের সম্রাজ্ঞী। এই ঘোষণার মাধ্যমে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে চিহ্নিত করা হয়। রানীর প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শনের জন্য ভারতীয় রাজা মহারাজাদের ডেকে আনা হয়। ভারতের শাসনকে আরও রাজকীয় ও মহিমান্বিত করে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এই উৎসব ও ঘোষণার মধ্যেও সাধারণ ভারতবাসীর জীবনে খুব কম পরিবর্তন আসে, বরং এটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের একটি প্রতীকী প্রদর্শন হয়ে ওঠে, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় শান্তি ও ন্যায়ের, কিন্তু বাস্তবে চলে শোষণ ও বৈষম্যের শাসন। ব্রিটিশ রাজের প্রথম কয়েক দশকে ভারতের অর্থনীতি একটি নতুন ধরনের শোষণের শিকার হয়। এটি ছিল শুধু সামরিক জয় বা রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, এটি ছিল একটি পদ্ধতিগত অর্থনৈতিক নিষ্কাশন, ইকোনমিক ড্রেন, যা ভারতকে একটি কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করে এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে খাদ্য যোগায়। কাঁচামালের জোরপূর্বক রপ্তানি, তুলা, নীল, পাট, চা, আফিম, চিনি, ইন্ডিগো এসব পণ্যকে কম দামে কিনে বা জোর করে উৎপাদন করিয়ে ইংল্যান্ডে পাঠানো হতো। ভারতীয় কৃষকদের জোর করে নীল চাষ করানো হতো, নীল বিদ্রোহের কারণ। এই কাঁচামাল দিয়ে ইংল্যান্ডে কারখানায় মেশিনে তৈরি পণ্য উৎপাদিত হতো।
ভারতীয় হস্তশিল্পের ধ্বংস। ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ারের কারখানায় তৈরি সস্তা কাপড় ভারতে শুল্কমুক্ত বা খুব কম শুল্কে ঢুকতে দেওয়া হতো। ফলে ভারতের হাজার হাজার বছরের পুরনো তাঁত শিল্প, মসলিন, সিল্ক, কার্পেট, ধাতু শিল্প ধ্বংস হয়ে যায়। ঢাকাই মসলিন, বেনারসি শাড়ি, কাশ্মীরি শাল এসবের উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডের তৈরি পণ্যের জোর করে বাজার দখল। ভারতকে ব্রিটিশ শিল্পপণ্যের একচেটিয়া বাজার বানানো হয়। ভারতীয় শিল্পকে রক্ষা করার জন্য কোনো শুল্ক বা সুরক্ষা দেওয়া হয়নি। এটিকে বলা হয় ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পহীনকরণ। ফলাফল কি হলো? লক্ষ লক্ষ তাঁতি, কারিগর, কামার, ছুতার, রংমিস্ত্রি কর্মহীন হয়ে পড়ে। গ্রাম থেকে শহরে অভিবাসন বাড়ে, শহরে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পায়। কৃষকরা জমিদার ও মহাজনদের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ পরিশোধ করতে না পারলে জমি হারানো, আত্মহত্যা, দাসত্বের মতো অবস্থা তৈরি হয়। ভারতের প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ড্রেন অফ ওয়েলথ হিসাবে ইংল্যান্ডে চলে যায়, যা দাদাভাই নৌরোজি, আর.সি. দত্ত, এম.জি. রানাডের মতো অর্থনীতিবিদরা পরে হিসাব করে দেখান। ভয়াবহ দুর্ভিক্ষের যুগ। এই অর্থনৈতিক শোষণের পাশাপাশি ঘটে একের পর এক ভয়াবহ দুর্ভিক্ষ। 1876 থেকে 78 দুর্ভিক্ষ, গ্রেট ফ্যামিন অফ 1876-78। দক্ষিণ ও পশ্চিম ভারতে, মাদ্রাজ, বোম্বাই, মধ্যপ্রদেশ প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ মারা যায়। 1870 থেকে 1900 সালের মধ্যে এই তিনটি বড় দুর্ভিক্ষে মোট 3 কোটি থেকে 5 কোটি মানুষ অনাহারে ও রোগে মারা যায়। কিন্তু সবচেয়ে নির্মম সত্য ছিল এই যে দুর্ভিক্ষের সময়ও ব্রিটিশ সরকার কর আদায় বন্ধ করেনি। খাদ্যশস্য রপ্তানি চালিয়ে গেছে ইংল্যান্ডে। দুর্ভিক্ষ ত্রাণে খুব কম অর্থ ব্যয় করা হয়েছে। লর্ড লিটনের মতো ভাইসরয় লেসেজ ফেয়ার নীতি অনুসরণ করে বলেছিলেন, বাজার নিজেই ঠিক করে নেবে। এই সময়কালে ভারতের অর্থনীতি কেবল দুর্বল হয়নি, বরং একটি ঔপনিবেশিক অর্থনীতিতে পরিণত হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল ব্রিটেনের শিল্প ও সমৃদ্ধিকে টিকিয়ে রাখা। 1885 সাল, ব্রিটিশ শাসনের ছায়ায় নীরব অসন্তোষে ভরা এক ভারত। এই সময়েই জন্ম নেয় এক নতুন সংগঠন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি। প্রথম দিকে কংগ্রেস ছিল ভদ্র ও সংযত, শিক্ষিত মধ্যবিত্তদের কণ্ঠস্বর। ব্রিটিশ সরকারের কাছে আবেদন ও যুক্তির মাধ্যমে দাবি তোলার একটি মঞ্চ। তাদের বিশ্বাস ছিল আলোচনা ও অনুরোধের মাধ্যমেই ন্যায় বিচার পাওয়া সম্ভব। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে। একদিকে অর্থনৈতিক শোষণ, দুর্ভিক্ষ, বৈষম্য ও অবহেলা। অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভ, তরুণদের হতাশা, শিক্ষিত সমাজের জাগরণ। ধীরে ধীরে মানুষের মনে জন্ম নিতে থাকে একটি গভীর প্রশ্ন, নিজের দেশেই আমরা কেন পরাধীন? এই প্রশ্নই ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম স্পষ্ট স্ফুলিঙ্গ। আর সেই স্ফুলিঙ্গ থেকেই একদিন জ্বলে উঠবে স্বাধীনতার আগুন। 1905 সালের 16ই অক্টোবর, একটি তারিখ যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ভাইসরয় লর্ড কার্জনের নির্দেশে বঙ্গভঙ্গ কার্যকর হয়। পূর্ববঙ্গ ও আসাম একটি নতুন প্রদেশ গঠিত হয়, রাজধানী ঢাকা, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা সহ রাজধানী কলকাতা, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। বাংলার আয়তন ও জনসংখ্যা কমিয়ে দেওয়া হয়, যাতে প্রশাসনিক সুবিধা হয় বলে দাবি করা হয়। কিন্তু ব্রিটিশদের আসল উদ্দেশ্য ছিল অন্য, হিন্দু মুসলিম বিভাজনের নীতি চালু করা, বাংলার জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা, মুসলিমদের আলাদা করে তাদের মধ্যে ব্রিটিশপন্থী মনোভাব তৈরি করা, কংগ্রেসের প্রভাব কমানো, যার প্রধান কেন্দ্র ছিল বাংলা। কিন্তু ফল হলো ঠিক উল্টো। বঙ্গভঙ্গের ঘোষণা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করল। বাঙালির মনে জ্বলে উঠল তীব্র ক্ষোভ ও জাতীয় চেতনা। শুরু হয় স্বদেশী আন্দোলন 1905 থেকে 1911। বিদেশি পণ্য বর্জন, ম্যানচেস্টারের কাপড়, লিভারপুলের লবণ, ব্রিটিশ তৈরি সব জিনিস বর্জন। স্বদেশি পণ্য গ্রহণ, দেশীয় কাপড়, খাদি, হাতে বোনা কাপড়ের প্রচার। বয়কট, ব্রিটিশ পণ্য, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত, সরকারি চাকরি বর্জনের ডাক। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা আমার সোনার বাংলা গান এই সময়ে রচিত হয়, পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। জাতীয় শিক্ষা, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে জাতীয় বিদ্যালয় গড়ে তোলা, যেমন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। ফলাফল,
বাংলা হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র। সারা ভারতে স্বদেশী ও বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ে। কংগ্রেসের মধ্যে মধ্যপন্থী ও উগ্রপন্থীর বিভাজন স্পষ্ট হয়। 1906 সালে মুসলিম লীগের জন্ম হয় ঢাকায়, যা পরবর্তীতে আরেকটি বিভাজনের বীজ বপন করে। 1911 সালে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বঙ্গভঙ্গ রদ করে, কিন্তু রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়। বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের একটি রাজনৈতিক ভুল। তারা যেখানে বিভাজন করতে চেয়েছিল, সেখানে ঐক্য ও জাতীয় চেতনা আরও জোরালো হয়ে উঠল। এই আন্দোলনই পরবর্তীতে গান্ধীজির অসহযোগ আন্দোলন, স্বরাজ দাবি ও পূর্ণ স্বাধীনতার পথ প্রশস্ত করে। 1915 সালের জানুয়ারি মাস, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসেন একজন মানুষ, মহাত্মা গান্ধী। সাথে নিয়ে আসেন এক নতুন অস্ত্র, অহিংসা ও সত্যাগ্রহ। তিনি যখন ভারতে পা রাখেন, তখন কংগ্রেস ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্তের আবেদন নিবেদনের মঞ্চ। গান্ধীজি এই মঞ্চকে গ্রামের মানুষের, কৃষকের, শ্রমিকের, মহিলাদের, ছাত্রের মঞ্চে পরিণত করেন। গান্ধীজির আন্দোলনের মূল মন্ত্র অহিংসা, সত্যাগ্রহ, গণ আন্দোলন। শুধু শহরের শিক্ষিত লোক নয়, গ্রামের কোটি কোটি মানুষকে আন্দোলনে যুক্ত করা। স্বদেশী ও খাদি, বিদেশি পণ্য বর্জন, চরকায় সুতো কাটা, খাদি পরা। স্বরাজ শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, ব্যক্তিগত ও সামাজিক স্বাধীনতা। গুরুত্বপূর্ণ আন্দোলনসমূহ: অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের প্রতিশ্রুতি ভঙ্গ ও খিলাফত আন্দোলনের সমর্থনে শুরু। সরকারি চাকরি, স্কুল কলেজ আদালত, পুরস্কার টাইটেল বর্জন। লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। 1922 সালে চৌরি চৌরা কাণ্ডে উত্তরপ্রদেশে হিংসা হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। লবণ সত্যাগ্রহ বা দান্ডি অভিযান 1930। ব্রিটিশ লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ। 12ই মার্চ 1930 সাবরমতী আশ্রম থেকে 78 জন সঙ্গী নিয়ে গান্ধীজি 240 মাইল পায়ে হেঁটে দান্ডি সমুদ্র তীরে যান। 6 এপ্রিল 1930 সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন। এই সরল কিন্তু শক্তিশালী প্রতিবাদ সারা ভারতে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ লবণ আইন ভঙ্গ করেন। মহিলারাও ব্যাপকভাবে অংশ নেন। বিশ্বব্যাপী গান্ধীজির খ্যাতি ছড়িয়ে পড়ে। ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ভারতকে যুদ্ধে টেনে নেয়, কিন্তু স্বাধীনতার কোনো প্রতিশ্রুতি দেয় না। 8ই অগস্ট 1942 বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে দেন ডু অর ডাই, করো অথবা মরো। হিয়ার ইজ আ মান্ত্রা, আ শর্ট ওয়ান দ্যাট আই গিভ ইউ, ডু অর ডাই। উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই ইন দ্য অ্যাটেম্পট। পরের দিনই গান্ধীজি সহ কংগ্রেস নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আন্দোলন থামেনি। সারা দেশ জ্বলে ওঠে। রেল লাইন উপড়ে ফেলা, টেলিগ্রাফ লাইন কাটা, সরকারি অফিস দখল, পুলিশ স্টেশনে হামলা। ব্রিটিশরা নির্মমভাবে দমন করে। হাজার হাজার মানুষ মারা যান, গ্রেপ্তার হন। গান্ধীজি শুধু একজন নেতা ছিলেন না, তিনি একটি চিন্তাধারা, একটি জীবন দর্শন নিয়ে এসেছিলেন। তার অহিংসার পথে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে তিনি দেখিয়ে দেন যে অস্ত্র ছাড়াও সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করা যায়। যখন পুরো ভারত অহিংস আন্দোলনে ব্যস্ত, তখন এক মানুষ বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। তিনি ছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন উজ্জ্বল নেতা, কিন্তু তার চিন্তা ছিল আলাদা। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামই একমাত্র পথ। এই মতবিরোধের কারণে তার সাথে দূরত্ব তৈরি হয় মহাত্মা গান্ধীর। 1941 সাল, ব্রিটিশরা তাকে গৃহবন্দী করে রাখে, কিন্তু এক রাতে তিনি ছদ্মবেশে পালিয়ে যান। ভারত থেকে আফগানিস্তান, তারপর জার্মানি, এক অবিশ্বাস্য গুপ্ত যাত্রা। বিদেশে গিয়ে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ, INA। তার লক্ষ্য একটাই, সশস্ত্র যুদ্ধ করে ভারতকে স্বাধীন করা। তার বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপানের সহায়তায় বার্মা মানে মায়ানমার হয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তে আক্রমণ চালান। ইম্ফল ও কোহিমার যুদ্ধে INA লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু যুদ্ধের মোড় ঘুরে যায়। জাপান পরাজিত হয়, INA দুর্বল হয়ে পড়ে। 1945 সালে নেতাজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। রহস্যময় বিমান দুর্ঘটনা।
যদিও তিনি স্বাধীনতা দেখে যেতে পারেননি, তার আন্দোলন ব্রিটিশদের কাঁপিয়ে দেয়। আইএনএর সৈনিকদের বিচার শুরু হলে পুরো ভারতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ দেখা দেয়। সুভাষচন্দ্র বসুর এই সশস্ত্র বিদ্রোহ ব্রিটিশদের বুঝিয়ে দেয় ভারতের সেনাবাহিনীও আর তাদের নিয়ন্ত্রণে নেই। একদিকে অহিংস আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিদ্রোহ, এই দুই আগুন মিলেই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি ভেঙে দেয়। 1939 সালের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রিটেন যুদ্ধে যোগ দেয় এবং ভারতকে, যার কোনো মতামত নেওয়া হয়নি, সরাসরি যুদ্ধে টেনে নেয়। ভাইসরয় লর্ড লিনলিথগো একতরফাভাবে ঘোষণা করেন যে ভারতও যুদ্ধে অংশগ্রহণ করবে। এই ঘটনা ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনের ওপর চাপিয়ে দেয় বিপুল যুদ্ধ খরচ, লক্ষ লক্ষ সেনার মৃত্যু ও আহত হওয়া, কারখানা ও অর্থনীতির ধ্বংস, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের ওপর নির্ভরশীলতা। যে ব্রিটেন একদিন বিশ্ব শাসন করত, যুদ্ধের শেষে সে নিজেই দাঁড়িয়ে থাকে ঋণগ্রস্ত ও দুর্বল এক রাষ্ট্র হিসেবে। যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার ভারতের মানুষকে জিজ্ঞেস না করেই ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলে। এর ফল খাদ্য সংকট, করের চাপ, দুর্ভিক্ষ ও দারিদ্র্য, রাজনৈতিক ক্ষোভ। এই ক্ষোভ আর নীরব থাকে না। যুদ্ধের শেষের দিকে ও পরে ভারতে একের পর এক আন্দোলন শুরু হয়। ব্রিটিশদের সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ভারতীয় নৌসেনারা নিজেরাই বিদ্রোহ ঘোষণা করে। এটি প্রমাণ করে ব্রিটিশদের শক্তির মূল ভিত্তি সেনাবাহিনীও আর তাদের হাতে নিরাপদ নেই। রেল, কারখানা, বন্দরে ধর্মঘট, দেশ জুড়ে সাধারণ মানুষ বুঝে যায় ভয় পাওয়ার দিন শেষ। এই অবস্থায় ব্রিটিশ সরকার একটি নির্মম সত্য মেনে নিতে বাধ্য হয়: ভারত আর ধরে রাখা সম্ভব নয়। সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, অর্থনৈতিক শক্তি নেই, আন্তর্জাতিক সমর্থনও কমে যাচ্ছে। ভারত তখন আর একটি উপনিবেশ নয়, ভারত পরিণত হয়েছে এক জেগে ওঠা জাতিতে। যুদ্ধ শেষ হয়েছিল ইউরোপে, কিন্তু তার আসল পরাজয় ঘটেছিল ভারতে, ব্রিটিশ সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার পথে। 1945 সালে লেবার পার্টি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি স্পষ্ট বুঝতে পারেন ভারত আর ধরে রাখা সম্ভব নয়। 1946 সালে ক্যাবিনেট মিশন আসে, কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের কোনো সমাধান হয় না। 1947 সালের ফেব্রুয়ারিতে অ্যাটলি ঘোষণা করেন জুন 1948-এর মধ্যে ভারতকে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরপরই লর্ড লুই মাউন্টব্যাটেনকে ভারতের শেষ ভাইসরয় হিসেবে পাঠানো হয়। তার কাজ ছিল দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করা। কিন্তু এই হস্তান্তরের সঙ্গে এসে পড়ে এক ভয়াবহ সিদ্ধান্ত: দেশভাগ। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেন হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি, তাই আলাদা রাষ্ট্র চাই। 1940 সালের লাহোর প্রস্তাবে পাকিস্তান দাবি উঠেছিল। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোনো সমঝোতা হয়নি। 1946-এর দাঙ্গা কলকাতা, নোয়াখালী, বিহার, পাঞ্জাব দেখিয়ে দিয়েছিল ঐক্য অসম্ভব। মাউন্টব্যাটেন বুঝলেন যুদ্ধ বা গৃহযুদ্ধ এড়াতে হলে দেশ ভাগ ছাড়া উপায় নেই। 3 জুন 1947 মাউন্টব্যাটেন প্ল্যান। ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র। পাকিস্তানের দুটি অংশ, পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, NWFP এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ববঙ্গ। রাজ্যগুলোকে সিদ্ধান্ত নিতে হবে ভারত না পাকিস্তানে যোগ দেবে। সীমানা নির্ধারণের জন্য র্যাডক্লিফ কমিশন গঠিত হয়। 15 আগস্ট 1947 স্বাধীনতা দিবস। ভারত স্বাধীন হয়। জওহরলাল নেহেরু লাল কেল্লার লাহোরি গেটে ঐতিহাসিক ভাষণ দেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. পাকিস্তানও স্বাধীন হয় 14 আগস্ট, কিন্তু এই স্বাধীনতার সঙ্গে এসে পড়ে এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়, দেশভাগের ভয়াবহ পরিণতি। প্রায় 10-15 লক্ষ মানুষ নিহত। পাঞ্জাব, বাংলা, সিন্ধু, দিল্লিতে হিন্দু মুসলিম শিখদের মধ্যে নারকীয় দাঙ্গা।
1,40,00,000-এরও বেশি মানুষ উদ্বাস্তু। ট্রেনে, পায়ে হেঁটে, গরুর গাড়িতে সীমান্ত পার হয়। নারীদের ওপর অত্যাচার, ধর্ষণ, অপহরণ, লক্ষাধিক নারী ক্ষতিগ্রস্ত। পাঞ্জাবে সবচেয়ে ভয়াবহ। লাহোর অমৃতসর রেলপথ রক্তে ভেসে যায়। বাংলায়ও দাঙ্গা হয়, কিন্তু পাঞ্জাবের তুলনায় কম। এটি ছিল কি? একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে রক্ত, অশ্রু, বিচ্ছেদ, মৃত্যু। লক্ষ লক্ষ পরিবার চিরতরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্বাধীনতা এসেছে, কিন্তু তার সঙ্গে এসেছে দেশভাগের ক্ষত, যা আজও ভারত ও বাংলাদেশ, পাকিস্তানের সম্পর্কে গভীর দাগ ফেলে রেখেছে। 15 আগস্ট 1947, একই দিনে স্বাধীনতা এবং বিষাদ। একটি স্বপ্ন পূরণ হলো, কিন্তু তার দাম ছিল অসংখ্য জীবন ও অশ্রু। এই রক্তাক্ত বিদায়ের মধ্য দিয়েই ভারতীয় উপমহাদেশে নতুন যুগের সূচনা হয়। 1600 সালে শুরু হয়েছিল 70,000 পাউন্ডের একটি কোম্পানি। শেষ হয়েছিল একটি সভ্যতা লুট করে, ভাগ করে, ধ্বংস করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখিয়ে দিয়েছে, ব্যবসা যখন রাজনীতির সঙ্গে মেশে আর লোভ যখন শক্তির রূপ নেয়, তখন একটি দেশ নয়, একটি যুগ ধ্বংস হয়।